ধরনের অনেকেই আছেন। তো এক একজন এক এক ধরনের ইকুইপমেন্টের সাথে পরিচিত। তো তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং যারা দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত আছে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করলে অনেক কিছু জানা যায়, যেটা আসলে শুধুমাত্র ট্রেনিং এ থিওরিটিক্যাল পড়াশোনা করলে এটা অনেক সময় জানা যায় না। তো ধন্যবাদ আমাকে এই সেশনে যুক্ত করার জন্য। আচ্ছা, তো আমরা আসলে আজকে যে টপিকটা আছে, ট্রান্সফরমার যে প্রোটেকশন, পাওয়ার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ ট্রান্সফরমার প্রোটেকশন। তো আপনারা হয়তো যারা আহ, উম, দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন সময় হয়তো ট্রেনিং এও সংযুক্ত হয়েছেন, তারা অনেক সময় এই পাওয়ার সিস্টেম এই ট্রান্সফরমারের বিভিন্ন প্রোটেকশন সম্পর্কে হয়তো অবগত আছেন। তো আমরা সেই বিষয়টাই নিয়ে আজকে আলোকপাত করব। হয়তো আপনাদের সাথেও আমাদের ইন্টারাকশন হবে। তো ইন্টারাকশনের মাধ্যমে যদি আমরা এই সেশনটা পরিচালনা করতে পারি, তাহলে সেটা আরো অনেক বেশি এফেক্টিভ হবে বলে মনে করি। তো আমরা জি বন্ধু। প্রাথমিকভাবে শুরু করি। আচ্ছা, তো আমার কাছে একটি পিডিএফ আছে, এটা আমাদেরই একটা ট্রেনিং এর পিডিএফ, রিভেরির আয়োজিত একটি ট্রেনিং। তো সেখান থেকে আমি পিডিএফটা শেয়ার করছি। তো আপনারা ট্রেনিং এর ফাঁকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, কারণ এটা আসলে ওই রকম কোনো ট্রেনিং না যে বসে বসে শুনতে হবে শুধু। আচ্ছা, তো পাওয়ার সিস্টেমের যে গুরুত্বপূর্ণ পার্ট পাওয়ার ট্রান্সফরমার, এইটার প্রোটেকশন সম্পর্কে জানার আগে তো আমাদেরকে আসলে জানা উচিত যে এর কোন কোন অংশে আসলে কি কি ধরনের ফল্ট হয় এবং সেই ফল্ট থেকে বাঁচার জন্য আসলে আমাদের কি কি প্রোটেকশন দরকার। তো আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল যে পার্টস ট্রান্সফরমারের, তার মেজর চারটি অংশ এখানে আইডেন্টিফাইড, যেটা হচ্ছে উইন্ডিং, বুশিংস, আর এলটিসি হচ্ছে আপনার ওএলটিসির আর কি সংক্ষিপ্ত রূপ, অনলোড ট্যাপ চেঞ্জার বা লোড ট্যাপ চেঞ্জার যেটাই হোক। আর একটা হচ্ছে উইন্ডিং যার উপরে থাকে অর্থাৎ কোর। এই চারটা জিনিসেই মেইনলি আমাদের মেজর ফল্ট গুলা হয়ে থাকে এবং সেই ফল্ট গুলা কেন হয় সেটাও এখানে বলা আছে। তো মেইনলি আসলে আমাদের ট্রান্সফরমারের যে কারেন্ট এবং কারেন্ট রিলেটেড যে থার্মাল স্ট্রেস বা ওভারহিটিং, ইনসুলেশন ফেইলিয়ার, এইগুলোর কারণেই মেইনলি ফল্ট গুলা হয়ে থাকে। আর আরেকটা বিষয় হলো ট্রান্সফরমারের ভিতরে যেটা অত্যন্ত সেনসিটিভ একটি জিনিস, সেটা হচ্ছে লোড চেঞ্জার, অনলোড ট্যাপ চেঞ্জার, যেটা যেটা একমাত্র মুভিং পার্ট ট্রান্সফরমারের অভ্যন্তরে। এখানেও আসলে ফল্টের সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, এখন একটা স্টাডি থেকে, এই যে 5 বছরের একটি স্টাডি থেকে আমাদেরকে দেখা যায় যে কোন কোন অংশে আসলে আমাদের ফল্টের পরিমাণটা কেমন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে উইন্ডিং যেটা থাকে, সেই উইন্ডিং এর ফেইলিয়ার রেটটা সবচেয়ে বেশি। উইন্ডিং, ট্যাপ চেঞ্জার এবং বুশিং, এই তিনটা অংশে আমাদের সবচেয়ে বেশি ফল্ট হয়ে থাকে, অর্থাৎ ড্যামেজ গুলা হয় এই অংশেই। এখন ড্যামেজ হওয়ার একটা উপায় হচ্ছে প্রিভেনশন করতে হবে। আর আরেকটা হলো যদি প্রিভেনশন না করা যায়, তাহলে ড্যামেজ পরবর্তী এফেক্টটা যেন পাওয়ার সিস্টেমকে খুব বেশি হ্যাম্পার না করতে পারে, সেই জন্য আমরা কিছু মেজার বা প্রোটেকশন ব্যবহার করতে পারি। তো এই সবগুলো পিডিএফ আসলে আমাদের দরকার নাই। এইটা একটু দেখেন যে আমাদের প্রথমে যেটা বললাম যে উইন্ডিং এর আমাদের ফল্ট সবচেয়ে বেশি হয়ে থাকে। তো উইন্ডিং এর ভিতরে আমাদের, আপনারা যদি ট্রান্সফরমারের অভ্যন্তরে বা মানে ইন্টারনাল পিকচারটা কোনোদিন দেখে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে ট্রান্সফরমারের যে আমরা কয়েল বলে থাকি, যেটা উইন্ডিং, এই কয়েলটা কিন্তু নর্মাল যে আমাদের ফ্যানের কয়েলের মতো ওইরকম না। এটা আসলে ওই একটু ফ্ল্যাট বার টাইপের, যেটা আপনার কোরের উপরে পেঁচানো থাকে। এখন এই যে উইন্ডিং বা কোর, এর মাঝখানে ইনসুলেশন ব্যবহার করা হয়ে থাকে যেন শর্ট সার্কিট না হয়। এখন যদি কোনো কারণে এইগুলাতে ম্যাল ফাংশন করে, তাহলে আমাদের এই উইন্ডিং এর ফল্ট গুলা হয়। যেটা এই যে পিএপি, এটা হচ্ছে ফেস টু ফেস, অর্থাৎ
এই দুইটা ফেজের ভিতরে যদি কোনোদিন শর্ট সার্কিট হয় বা যদি বডির সাথে উইন্ডিং শর্ট সার্কিট হয়ে থাকে, তাহলে আমাদের এই উইন্ডিং ফল্ট বলা হয়। আর একটা হচ্ছে ইন্টার টার্ন ফল্ট। অর্থাৎ আমাদের তো আমরা জানি যে উইন্ডিং এর ভিতরে অসংখ্য টার্ন তৈরি করেই তো ট্রান্সফরমার তৈরি করা হয়ে থাকে। এখন যদি কোনো কারণে এই উইন্ডিং এর ভিতরে যে টার্নস গুলো আছে, এই টার্নস গুলো যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে একটা ফল্ট কারেন্ট তৈরি হয়, যেটা হচ্ছে ইন্টারটার্ন ফল্ট। তো এই ফল্ট গুলো সাধারণত আমাদের ট্রান্সফরমার গুলোতে হয়ে থাকে। আর কোর ইনসুলেশন ফেইলিয়ারটাও দেখা যায়। আমাদের বাকিগুলা যে ওভারলোডিং, ওভার ভোল্টেজ, ওভার ফ্লাক্সিং, এইগুলো একটু রেয়ার, এগুলা খুব বেশি মানে ট্রান্সফরমার আসলে হয় না। আর একটা আছে থ্রু ফল্ট। এই থ্রু ফল্ট দেখবেন যে মাঝে মাঝে স্যাররা এই টার্মটা ব্যবহার করে, যে থ্রু ফল্ট। এই থ্রু ফল্টটা হচ্ছে আপনার ট্রান্সফরমারের আউটসাইডে যদি কোনো ফল্ট হয়, অর্থাৎ আমার যদি 132/33 কেভি ট্রান্সফরমার থাকে, তাহলে তার 33 কেভি তে বা 33 কেভি ফিডারে যদি কোনো ফল্ট হয়, তাহলে তো সেই ফল্ট কারেন্টটাও ট্রান্সফরমারের ভিতর দিয়ে যায়। কিন্তু যেহেতু সেটা ট্রান্সফরমারের বাইরে, সেই কারণে এটাকে থ্রু ফল্ট নামে আখ্যায়িত করা হয়। এবং তার জন্য কিছু প্রোটেকশন ফাংশন আছে। এবং ডান দিকে দেখতে পারবেন যে আমাদের কোন কোন ফল্টকে টার্গেট করে কোন কোন প্রোটেকশন স্কিম ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস আগে একটু দেখে আসি, যে এই ট্রান্সফরমারের নেম প্লেটটা আমরা একটু দেখি। আচ্ছা, আপনারা কি ট্রান্সফরমারের নেম প্লেট দেখতে পাচ্ছেন? স্যার জি দেখতে স্যার, পাচ্ছি দেখা স্যার, যায়। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই ট্রান্সফরমার নেম প্লেটের খুব বেশি কিছু আজকে আলোচনা করব না, কারণ এটা আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। তো শুধু একটা জিনিস এখানে দেখেন, যে এখানে একটা জিনিস আছে, যে পার্সেন্টেজ ইম্পিডেন্স 120 MV এর উপরে ভিত্তি করে একটা ইম্পিডেন্স এখানে দেয়া আছে। এখন একটা জিনিস শুধু মনে রাখেন, যে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা হলো ট্রান্সফরমারের একটি ক্যারেক্টারিস্টিক্স, যেটা এই ট্রান্সফরমারটা কি পরিমাণ ফল্ট কারেন্ট বিয়ার করতে পারবে সেটার একটা জাস্ট ইন্ডিকেশন এই পার্সেন্টেজ ইম্পিডেন্স দিয়ে আমরা পেতে পারি। তো এর থিওরিটিক্যাল অনেক সংজ্ঞা আছে, সেগুলোতে আমরা না যাই। এইটা একটু মনে রাখেন যে পার্সেন্টেজ ইম্পিডেন্স হচ্ছে এর একটা ক্যারেক্টারিস্টিক্স বা ইন্ডিকেশন, যে আমাদের কি পরিমাণ ফল্ট কারেন্ট এই ট্রান্সফরমারটা বিয়ার করতে পারবে। এই পার্সেন্টেজ ইম্পিডেন্স যত কম হবে, এই ট্রান্সফরমারটার ভিতর দিয়ে তত বেশি পরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই একটা বিষয়। আর একটা জিনিস আপনারা দেখবেন যে নেম প্লেটের নিচের দিকে থাকে, যে ট্রান্সফরমারের যে বুশিং এর কথা আমরা বললাম যেখানে ফল্ট হয়, এই বুশিং এর অভ্যন্তরে সিটি থাকে, কারেন্ট ট্রান্সফরমার থাকে। তো এইচভি সাইড এবং এলভি সাইড, এই দুই সাইডেই এই সিটি গুলা মাউন্ট করা থাকে বুশিং এর সাথে। এখন এই যে সিটি গুলা দেখতেছেন, বিসিটি, বিসিটি মানে হচ্ছে বুশিং সিটি, এবং এইচভি এবং এলভি, এই বুশিং বুশিং এর যে সিটি গুলা থাকে তার কি কি কাজ, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখানো হয়েছে। যে আসলে কোন সিটিটা আমি কোথায় ব্যবহার করব, সেটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখানো হয়েছে। দেখেন, আমাদের উদাহরণ দিয়ে একটা, যে এইচভি সিটিতে ডিফারেন্সিয়ালের জন্য আমরা এই প্রথম সিটিটা ব্যবহার করব। এখন এইচভি তে আরেকটা সিটি আছে, সেটা হচ্ছে ডাব্লিউটিআই সিটি। এই সিটিগুলা স্পেশালি রেশিওতে তৈরি করা হয়। এই সিটিগুলা দিয়ে আমরা, যে ডাব্লিউটিআই আমাদের মিটারটা আছে, এই ডাব্লিউটিআই মিটারের কানেকশন দিয়ে আমরা ডাব্লিউটিআই এর প্রোটেকশনটা দিয়ে, অর্থাৎ উইন্ডিং টেম্পারেচারের যে প্রোটেকশন সেটা দিয়ে থাকি। তো এই জিনিসটা আপনারা একটু দেখে নিয়েন, যে নেম প্লেটের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুইটা জিনিস আজকে আমাদের একটু কাজে লাগবে, পার্সেন্টেজ ইম্পিডেন্স আর একটা হচ্ছে এই যে সিটি রেশিও এবং তার যে ব্যবহার। আচ্ছা,
আচ্ছা, আপনাদের ট্রান্সফরমার নিয়ে কি এর আগে কোনো ক্লাস হয়েছে? হ্যালো? হ্যালো, শোনা যায়? স্যার স্যার নেম প্লেট নিয়ে একটা হয়েছিল, মানে ডিটেলস ওইভাবে হয়নি। আচ্ছা, নেম প্লেট নিয়ে শুধু হয়েছে, আর এমনি আর ট্রান্সফরমারের টেস্টিং নিয়ে ট্রান্সফরমারের মনে হয় স্যার, হয়েছে। ট্রান্সফরমারের বিভিন্ন বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে একটা সেশন টেস্ট হয়েছে। নিয়ে একটা ক্লাস হয়েছে, ওটা আপনি নিয়েছিলেন মনে হয়। না স্যার, এটা নিয়েছেন আমাদের এসডি ও আচ্ছা, হ্যাঁ, ক্যান্টনমেন্ট একজন এইচডি রাজীব স্যার ছিলেন, হ্যাঁ, নিয়েছেন। উনি নিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। এখন তাহলে আমরা ট্রান্সফরমারের যে প্রোটেকশনে সেইটাতে আসি। তো ট্রান্সফরমারের প্রোটেকশনকে তো মেইনলি আসলে দুই ভাগেই ভাগ করা যায়। একটা হচ্ছে তার নিজের যে প্রোটেকশন, সেলফ প্রোটেকশন, যেটাকে আমরা আসলে মেকানিক্যাল প্রোটেকশন বলতে পারি, কারণ এই প্রোটেকশন গুলা সরাসরি মেকানিক্যালি অপারেট করে। এখানে আসলে এই যে রিলের যে প্রসেসিং সিস্টেম, এইগুলোটা নাই, সরাসরি অপারেট করে বলে এটাকে মেকানিক্যাল প্রোটেকশন বা সেলফ প্রোটেকশন বলা হয়। এখন আমাদের ট্রান্সফরমারের যে মেইন মেকানিক্যাল যে প্রোটেকশন গুলো থাকে সেটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমটা হচ্ছে বুকলস প্রোটেকশন। এটা খুবই পরিচিত আপনাদের কাছে। তো একটা জিনিস যে বুকলস কিন্তু ট্রান্সফরমারে দুইটা জায়গায় থাকে। একটা হচ্ছে মেইন ট্যাঙ্ক, আর একটা হচ্ছে ওএলটিসি। তো অনেক সময় অনেক পুরাতন ট্রান্সফরমারে হয়তো ওএলটিসি তে থাকে না। এখন আরেকটা জিনিস, এই যে বুকলস বুকলস প্রোটেকশন মেইন ট্যাঙ্কের সাথে যেটা থাকে, এটা তো আমরা সবাই বুকলস নামেই চিনি। কিন্তু এই যে ওএলটিসির সাথে যে বুকলস স্কিমটা থাকে, এর আর একটা নাম আছে, এটা কি কেউ জানেন? ওয়েল সার্চ রিলে। জি, জি, এটা হচ্ছে অয়েল সার্চ রিলে, ওএসআর রিলে। এটা অনেক সময় ড্রয়িং এ বলা থাকে যে ওএসআর ট্রিপ, তখন হয়তো একটু কনফিউশন তৈরি হয় যে ওএসআরটা আসলে কি। তো এই দুইটাকে ডিফারেন্সিয়েট করা যায় এই দুইটা নাম দিয়ে। আচ্ছা, আরেকটা কমন জিনিস পিআরডি, প্রেসার রিলিফ ডিভাইস। এই তিনটা সবচেয়ে ক্রিটিক্যাল। আর এরপরে ডাব্লিউটিআই, ওটিআই, এই জিনিসগুলো একটু রেয়ার অপারেট করে আসলে। হুম, আর এরপরে হচ্ছে অ্যালার্ম বা ট্রিপের কিছু আছে। আচ্ছা, এখন আমরা বুকলস রিলে সম্পর্কে তো আপনাদের মোটামুটি আইডিয়া আছে যে বুকলসের দুইটা লিভার থাকে বুকলস রিলের ভিতরে, একটি অ্যালার্মের জন্য আর একটা হচ্ছে ট্রিপের জন্য। এখন আমাকে তাহলে একটু একটু বলতে পারবেন যে এই যে বুকলসের ভিতরে যে লিভার গুলা থাকে, এইটা আসলে কেমন কিভাবে অপারেট করে? রিলের ভিতরে একটা মার্কারি স্যার হিসেবে কাজ করে, কন্ডাক্টর হিসেবে কাজ করে। যখন প্রেসার বেড়ে যায় তখন প্রথমে অ্যালার্ম আসবে, তারপরে যখন আবার অ্যালার্ম যে কন্ট্যাক্টটা ওইটা মেক করবে, তারপরে যখন প্রেসার মানে গ্যাস প্রেসার আরো বাড়বে তখন ট্রিপের যে কন্ট্রাক্ট ওইটা মেক করে ট্রিপ সিগন্যাল দিবে। জি, আমাদের ট্রান্সফরমারের ভিতরে যে অয়েল গুলা থাকে, তো সেখানে যদি কোনো ট্রান্সফরমারের ইন্টারনাল যদি কোনো ফল্ট হয়, তাহলে এই অয়েলটা ডিকম্পোজ হয়ে সেখানে নানা ধরনের গ্যাস তৈরি হয়। এটা তো আপনারা জানেনই। এখন এই গ্যাসের ধর্মই হচ্ছে সবসময় তারা উপরের দিকে মুভ করে। এখন এই তেলের ভিতর দিয়ে যখন গ্যাসগুলা উপরের দিকে মুভ করে, তখন আসলে আপনার গ্যাসের যে ভলিউম, এর উপরে ভিত্তি করে এই যে দুইটা মার্কারি কন্ট্রাক্ট থাকে, এই দুইটা মার্কারি কন্ট্রাক্ট অপারেট করে। এখন গ্যাসের ভলিউম যদি কম হয়, তাহলে এই শুধু অ্যালার্ম জেনারেট করে। আর গ্যাসের ভলিউম যদি অনেকটা বেশি হয়ে যায়, অর্থাৎ ফল্ট যদি খুব ক্রিটিক্যাল হয়, তাহলে আমাদের ট্রিপ যেটা, সেই কন্ট্রাক্টটা মেক করে যায়। এবং এটা অত্যন্ত একটি ফাস্ট ব্যাপার, কারণ যখন ফল্ট হয় তখন এই গ্যাসটা খুব দ্রুত উপরের দিকে উঠে উঠে, অর্থাৎ আমাদের যে কনজারভেটর আছে সেখানে তো ফাঁকা জায়গা থাকে, তো ওই দিকে ছুটতে থাকে এবং অ্যালার্ম বা ট্রিপ দুইটাই জেনারেট করে। আচ্ছা, এটা হচ্ছে মেইন ট্যাঙ্কের ক্ষেত্রে। এবং ওএলটিসির যেটা থাকে, ওএলটিসির কনজারভেটর ট্যাঙ্ক তো আসলে অনেক ছোট। তো ওএলটিসি তেও একটি বুকলস স্কিম থাকে যেটা ওএলটিসি কে প্রোটেক্ট করে।
আচ্ছা, আরেকটা হচ্ছে পিআরডি ডিভাইস। এই পিআরডিও আপনারা অবগত আছেন সবাই, যে আমাদের যদি ট্রান্সফরমারের ভিতরে ফল্টের কারণে যদি গ্যাসের প্রেসারটা অনেক বেশি হয়ে যায়, তখন এই পিআরডি ডিভাইসটা অপারেট করে সেই প্রেসারটাকে রিলিজ করে। আদারওয়াইজ ট্রান্সফরমারের যে ইন্টারনাল যে মেকানিজমটা থাকে সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো পিআরডি যদি অপারেট করে তাহলে আপনার অয়েল স্পিল হয়, এটা হতেই হবে, তাছাড়া আসলে প্রেসার রিলিজের কোনো উপায় নাই। আচ্ছা, এখন বুকোলস এবং পিআরডি এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখানকার। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে ওটিআই আর ডাব্লিউটিআই। আচ্ছা, এখন এই ওটিআই আর ডাব্লিউটিআই জিনিসটা হচ্ছে একেবারেই সিমিলার। আমাদের অয়েল টেম্পারেচার মেজার করার জন্য প্রত্যেকটা ট্রান্সফরমার আপনারা যদি ভিতরে, যদিও দেখার সৌভাগ্য একটু কম হয়, কারণ ট্রান্সফরমার তো আসলে ওইভাবে ওপেন করা হয় না কখনো। তো আপনারা যদি ট্রান্সফরমারের সারফেসে কোনোদিন উঠে থাকেন, তাহলে দেখবেন যে এই ওটিআই এবং ডাব্লিউটিআই মিটার থেকে যে ক্যাপিলারি টিউব গুলা বের হয়, এই টিউব গুলা ছোট ছোট কিছু পকেটে ভিতরে যে ইনসার্ট করা হয়। তো এই প্রত্যেকটা ট্রান্সফরমারে কিছু ছোট পকেট থাকে, অয়েল পকেট। এই অয়েল পকেটের ভিতরে আপনার এই ট্রান্সফরমার অয়েল থাকে। এখন ট্রান্সফরমারের অয়েল যত হিট হয় কারেন্ট প্রবাহের মাধ্যমে, তখন সেই অয়েলটাও হিট হয়, এবং এই হিটিং এর মাধ্যমে আমাদের যে ক্যাপিলারি টিউবটা আছে এই টিউবের ভিতরে কিছু লিকুইড থাকে। এখন আপনারা জানেন যে টেম্পারেচার যদি বাড়ে কোনো লিকুইডের, তাহলে তার ভলিউম বাড়ে, এক্সপ্যানশন হয়। তো সেই ভলিউমটা যখন বাড়ে, সেই ভলিউমটাই আমার যে ইন্ডিকেটরটা থাকে, ইন্ডিকেটরের যে স্প্রিংটা, সেই স্প্রিংটাকে রোটেট করে। তো সেইটাই ক্যালিব্রেশনের মাধ্যমে আমাদের টেম্পারেচার হিসেবে দেখা যায়। এখন ওটিআই এবং ডাব্লিউটিআই দুইটা সিমিলার জিনিস। দুইটাতেই ওই এই আপনার থার্মোমিটার থাকে আর কি, বাল্ব। এই ভাল্বটা যখন গরম হয় তখন আপনার যে লিকুইডটা থাকে, লিকুইড এক্সপ্যানশনের মাধ্যমে আমরা এই মেজারমেন্টটা দেখতে পারি। এখন ডাব্লিউটিআই তে যে জিনিসটা থাকে সেটা হলো আমার যে কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ এইচভি এবং এলভি, এই দুই সাইডে আমার দুইটা সিটি থাকে। আপনারা নেম প্লেটে যদি মনে থাকে, নেম প্লেটে এটা আছে, দেখবেন যে এইচভি ডাব্লিউটিআই, এলভি ডাব্লিউটিআই দুইটা সিঙ্গেল ফেজ সিটি দেয়া থাকে। এই দুইটা সিটির যে কারেন্ট, সেই কারেন্টটার মাধ্যমে আমরা আরো অ্যাডিশনালি কিছু হিট জেনারেট করে এই ডাব্লিউটিআই তে সাপ্লাই দিই। অর্থাৎ আমাদের কারেন্টের উপর নির্ভর করতেছে, কারণ আমরা কিন্তু উইন্ডিং এর কাছাকাছি কোনো থার্মোমিটার আসলে এস্টাবলিশ মানে রাখতে পারবো না। এই কারণে আমাদেরকে সেকেন্ডারি মেথডে যেতে হবে, যে আমাদের কারেন্টের রেসপেক্ট, অর্থাৎ কারেন্টের যে প্রতিচ্ছবি, ইমেজ, সেইটা দিয়েই আমি এই ডাব্লিউটিআইটাকে তৈরি করেছি। আমাদের এখানে ডাব্লিউটিআই তে ওটিআই এর যে ক্যারেক্টারিস্টিক্স সেটা থাকেই, এর সাথে আমাদের এই যে কারেন্টের মাধ্যমে আর একটা ইমেজ তৈরি করা হয়, এই দুইটা অ্যাড করে আসলে ডাব্লিউটিআইটা অপারেট করে। তো আপনারা সবসময় দেখবেন যে ডাব্লিউটিআই এর রিডিং ওটিআই থেকে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি সবসময় বেশি থাকে। তো আপনারা এই ছবিগুলা সম্পর্কে পরিচিত আছেন, বুবোলস এবং পিআরডি। তো পিআরডির এই যে স্প্রিং লোডেড, তো এই স্প্রিংটার ক্যালিব্রেশন করে দেওয়া হয় ম্যানুফ্যাকচারার থেকে, যে কি পরিমাণ প্রেসার আসলে সে উইথহেল্ড করতে পারে। এর বেশি হলে তখন সে রিলিজ হয়ে যায়, এবং এখানে কন্টাক্ট থাকে, সে কন্টাক্টটা সে মেক করে। আর একটা জিনিস, যে বুকোলসের অ্যালার্ম থাকলেও পিআরডির কিন্তু কোনো অ্যালার্ম হয় না, পিআরডি সরাসরি ট্রিপে চলে যায়। আচ্ছা, ডাব্লিউটিআই এবং ওটিআই এর মিটার, এগুলার ক্যালিব্রেশন করা হয়। ক্যালিব্রেশন করে আমাদের এই যে থার্মোমিটার যেটা থাকে তার সাথে ক্যালিব্রেশন করে এই স্কেল গুলা ঠিক করা হয়। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রেসারে মানে গ্যাস প্রেসারের কারণে
হুম। এই যে বুকলস আগে ট্রিপ করবে নাকি পিআরডি আগে ট্রিপ করবে? আচ্ছা, সেটা হচ্ছে আপনার নির্ভর করতেছে গ্যাসের প্রেসারটা কত। যদি গ্যাসের প্রেসার অনেক বেশি হয়ে যায় কোনো ক্রিটিক্যাল ফল্টের কারণে, তো দেখা যাচ্ছে দুইটাই আসলে সিমালটেনিয়াসলি অপারেট করে, তবে পিআরডির অপারেশনটা আসলে ফাস্ট যদি সেই পরিমাণ প্রেসার ইনস্ট্যান্ট জেনারেট হয়, আদারওয়াইজ বুকলস ধরবে। আমি একটু ইন্টারভিউ করি। জি জি বলেন। দাদা, আমি রাজীব বলছিলাম, এসডি আচ্ছা ক্যান্টনমেন্ট আচ্ছা, সার্ভিস। জি জি বলেন। আসলে ওই যে গ্যাস প্রেসার বলতেছে, এটা প্রেসারটা এখানে এভাবে আসবে না। গ্যাস প্রেসার, নর্মাল প্রেসার ও গ্যাস ওখানে প্রডিউসড হতে পারে। হুম নর্মালি গ্যাস যখন প্রসিড হয়, হুম সেটা ওখানে যে জমা হবে, ওখানে হুম। প্রেসারেই গ্লুকোজ স্টিপ করবে এমন না। না, আপনার সে জমা হয়, হ্যাঁ। ফ্লোটিং করবে। হুম। অল্প অল্প যদি বাবল, অল্প অল্প গ্যাসও ক্রিয়েট হয়, কারণ জি জি। সব সময় যে ফল্টের কারণে হবে এমন না। না, অনেক কারণে ইন্টারনালি হতে ছোট পারে। ছোট হিট হিট ফর্ম এবং ছোট মার্কিং এর ছোট কারণে হতে পারে। কারণে ছোট অল্প অল্প ভলিউমের গ্যাস যে ভুকলসে জমা হইতে পারে। হুম সেই হুম সময় যদি প্রথম ফ্লোট বাল্বটার নিচে তেল চলে আসে, তখন প্রথমটা যেটা অ্যালার্মের জন্য সেটেড, ঠিক আছে, এখানে জি। প্রেসার সম্পর্ক কিন্তু না, ঠিক হুম আছে। হুম শুধুমাত্র এখানে ওই যে ভলিউম গ্যাসটা জমা হবে, সেটা যদি প্রথম ফ্লোট ভালভের নিচে চলে আসে, তখন প্রথমটা অপারেশন করবে। আরো যদি বেশি গ্যাস আছে, হুম হুম হুম। তাহলে কি করবে? তাহলে করবে হলো পরেরটা ট্রিপ করায় দিবে। পরেরটা, জি। কেন? আসলে ওই যে প্রেসার ইস্যুটা, প্রেসার যত মানে গ্যাস প্রেসারটা যদি না, না জি, আসলে থাকে, প্রেসার দিয়ে বুকলসটা কিন্তু আসলে ভলিউমের ভুকলসগুলো উপর অপারেট নির্ভর করবে না। করতেছে। হ্যাঁ জি হ্যাঁ, মানে ভয়েড ভলিউমটা দরকার ওখানে আর কি। জি জি। আর ধন্যবাদ দাদা। পিআরডিটা আসলে প্রেসারের উপর ডিপেন্ড করতেছে। রাইট রাইট। জি জি, ঠিক আছে। স্যার, একটা বিষয় সেটা হলো, জি যখন পিআরডি ধরলো এটা, মানে আমি তেলটাকে সহ রিলিজ করে দিবে যখন, জি। এ- এটা তো স্যার এরপরে ট্রান্সফরমার যখন চালু করতে হবে আমাদেরকে, তখন কি হুম। মানে এটার জাস্ট রিসেট করে দিলেই চালু হবে? না, পিআরডিটা তো আমার সেট করতে হবে আবার, কারণ পিআরডিটা তো আসলে ওপেন হয়ে গেল, ওপেন হয়ে সে তো তেল বের করে দিল। জি স্যার, ঠিক আছে। আর আর আমি আর আমি, আমি একটু জি জি, অ্যাড করি ওদের অ্যাড সাথে। করেন, জি। ওই আপনার বুকলস রিলে যেটা অয়েল এন্ড গ্যাস অপারেটেড, ও আসলে হুম। প্রেসারেও কাজ করবে যদি তেলের প্রেসার খুব বেশি হয়ে যায়। জি, যদি উপরে ফ্লোটা ওইদিকে যায়। তখনও সেটা কাজ করবে। হুম। জি, মেইনলি মানে আসলে বুকলস ওই আপনার যে ভলিউম, যেটা ভলিউমেই মেইনলি অপারেট করে, আর যদি প্রেসারটা সেই লেভেলে ভলিউম যায় হলো সে। মানে গ্যাসের ভলিউমে অপারেট করবে এবং তেলের হুম। প্রেসারে অপারেট করবে। তেলের প্রেসারে করবে যদি প্রেসারটা আসলে সেই লেভেলে যায়। আচ্ছা, তাহলে এই দুইটা মোটামুটি গেল। আর আপনারা যখন আসলে মেইনটেনেন্সের সময় টেস্টিং করেন, তখন এই দুইটা মেকানিক্যালি অপারেট করেই টেস্ট করেন, না? জি স্যার, এটা আসলে মেকানিক্যালি অপারেট করে, পিআরডিটা ওইভাবে করা হয় না, বুকুলসটা ওইভাবে না, পিআরডি তো একবার আসলে টেস্ট করা করতে হয় পারবেন স্যার। না। জি, জি স্যার, মেকানিক্যাল করে অ্যালার্ম এবং ট্রিপ দুইটাই দেখেন। জি স্যার, জি স্যার, জি জি। বুকুলসে। হ্যাঁ, বুকল যে সেটাই ভালো, কারণ এটা তো আসলে খুব রেয়ার কেস অপারেট হয়, একটু চাপ দিয়ে দেখাই বেটার। জি, আর একটা জিনিস হচ্ছে এই যে ওটিআই এবং স্যার ডাব্লিউটিআই। আমাদের এখানে হ্যাঁ, বলেন। স্যার আমাদের তো বুকহোল সিলেটটা মেকানিক্যালি আসলে কখনো এভাবে টেস্ট করা হয় নাই। হয় না, আচ্ছা, অনেক জায়গায় জি। হয় না আসলে, তবে আম, এক বছরে আসলে একবার দুইবার আপনারা করে দেখতে পারেন, কারণ আসলে না, জিনিসটা আমরা কাজ কখনোই করতেছে করি কিনা, নাই স্যার। লিভারটা আসলে কাজ করতেছে কিনা এটাও দেখা দরকার। অনেক সময় ভিতরে দীর্ঘদিনের কারণে এটা আসলে অপারেট করে না, দেখা যাচ্ছে যে আপনি চাপ দিলেন তাও কাজ করতেছে না। স্যার তাহলে কাইন্ডলি যদি একটু বলতেন যে হ্যাঁ। সামনে যেহেতু অ্যানুয়াল মেইনটেনেন্স আসতেছে, তো হুম হুম হুম। আমরা কিভাবে এটা ম্যানুয়ালি একবার অপারেট করাতে পারি, আচ্ছা, প্রসিডিউরটা আপনারা একটু, যেহেতু আহ, যেহেতু ফার্স্ট কখনো করি নাই, একটু জানতে না, এটা চাচ্ছিলাম। তো ইনচার্জের সাথে কথা বলেই করবেন। অনেকে আসলে এটা করতে চায় না, কারণ মনে করে যে যদি আমরা টেস্ট বাটন পুশ করে এটা আবার আগের জায়গায় না যায়, রিলিজ না হয়, তখন কি হবে, এই জন্য অনেকে আসলে রিস্ক নিতে চায় না। তো এটা আসলে আপনারা ইনচার্জের সাথে কথা বলে, এই উপরে গেলে যে বুকলস এর যে রিলেটা থাকে কনজারভেটর আর মেইন ট্যাঙ্কের মাঝখানে, এই এখানকার যে ঢাকনাটা আছে, ঢাকনাটা খুললেই ওই টেস্ট বাটন গুলা থাকে। তো এক এক ট্রান্সফরমারের এক এক ডিজাইন,
মোটামুটি বা সিমিলার এরকমই, ওই ঢাকনাটা খুললে একটা টেস্ট বাটন থাকে। এই একটা মেকানিক্যালি উপায়। আর যদি রিস্ক নিতে না চায় কেউ, যে দেখা যাচ্ছে যে রেকর্ড ভালো না বা রিস্ক নিবেন না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এর যে সার্কিটটা আছে সেই সার্কিট পর্যন্ত চেক করে রাখতে পারি। একেবারে ওই বক্সটা খুলে ওখানে আমরা যে হট লুপ দিয়ে যে টোকা দিয়ে দেখতে পারি যে আমার সার্কিটটা ঠিক আছে কিনা। এই দুইটা আসলে উপায়। তো আপনারা কথা বলে দেখেন যে কোনটা আসলে করতে চায় তারা। স্যার টেস্ট বাটন যেটা বললেন ওইটা হুম একবার হুম হুম। প্রেস করলে অপারেট হলো, হ্যাঁ এটা হ্যাঁ, আবার আরেকটা রিসেট আছে, এটা রিসেট রিলিজ করা যায়। জি জি জি, রিলিজ আচ্ছা করা যায়। ওইখানে আরেকটা বাটনও আছে। হুম হুম হুম, দুইটা থাকে সাধারণ ওই এনার্জি প্যাকে, দুইটা থাকে। এখন এক এক জায়গায় এক এক সিস্টেম। ঠিক আছে স্যার, ঠিক থ্যাংক আছে, ইউ। এটা আপনারা যদি অপারেট নাও করেন তাও একবার খুলে দেখেন। ঠিক আছে, ওই ঢাকনাটা এই, খুলে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ঢাকনাটা খুলে দেখেন। আচ্ছা ঠিক আছে। এই আর কি। আচ্ছা, আর ওটিআই আর ডাব্লিউটিআই এই দুইটা তো আপনারা ওই যে নব রোটেট করে করে আপনারা দেখবেন যে অ্যালার্ম ট্রিপ, এই স্টেজ গুলা আপনাদের এই যে টেম্পারেচার যেগুলো সেট করা থাকে নিচে, এর সাথে আসলে ম্যাচ করতেছে কিনা। এবং এর সাথে তো আসলে এই যে ফ্যান কন্ট্রোলও থাকে, ফ্যান গ্রুপ 1 গ্রুপ 2 ফ্যান কন্ট্রোল থাকে। তো এগুলো আপনারা ওই অ্যানুয়াল মেনটেন্যান্স আসলে চেক করে দেখেন, কারণ এগুলোও তো অনেক সবই তো আসলে রোটেটিং পার্টস, মেকানিক্যাল জিনিস, অনেক সময় কাজ নাও করতে পারে। এই, আচ্ছা, কারণ এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখাই বেটার, থিওরি আসলে অতটা কাজেও লাগে না। এই আরেকটা হচ্ছে ওটিআই ডাব্লিউটিআই ক্যালিব্রেটর পাওয়া যায়, যেটা অল্প কিছু দপ্তরে হয়তো সাপ্লাই দিছে পিসিবি থেকে। তো এটা ক্যালিব্রেট করে দেখা যায় যে আসলে ঠিক আছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কনজারভেটরে অয়েল গেজ থাকে একটা। এটা তো আপনারা দেখছেন না, ওই যে সামনের দিকে থাকে। জি স্যার। জি, অয়েল লেভেলের সাথে এক মেইনলি হচ্ছে অ্যালার্ম দেয়া থাকে, যে কমে গেলে সে অ্যালার্ম জেনারেট করবে, এবং মাঝে কিছু কিছু জায়গায় ট্রিপিংও দেয়া থাকে। ট্রিপিং সাধারণত হয়তো স্যাররা বা আমরা দিতে চাই না, কিন্তু অ্যালার্মটা থাকে। এখন এই যে এই অয়েল গ্যাসটা কিন্তু ম্যাগনেটিক্যালি কাপলড, অর্থাৎ আপনার এর যে লিভারটা থাকে ভিতরে, এই লিভারের সাথে আমার বাইরে যে মিটার, এই দুইটার ভিতরে আসলে ম্যাগনেটিক কাপল থাকে। এখন আমি এনার্জি প্যাকেট গুলাতে দেখছি, এখন অন্যগুলাতেও একই রকম স্কিম হওয়া উচিত, যেন এই দুটার ভিতরে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টের কারণে এই অয়েল লিকেজ না হয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই ম্যাগনেটিক যে এমওজি বলে, ম্যাগনেটিক অয়েল গেজ, এখানে দেখবেন অনেক সময় হচ্ছে 1 থেকে 9 বা 10 পর্যন্ত কাটা থাকে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন টেম্পারেচারের কাটা দেয়া আছে, এই যে +20 ডিগ্রি তার উপরে বা নিচে। এখন এইটা কি কেউ বলতে পারবেন যে এই যে টেম্পারেচারের সাথে আসলে লেভেলের কি সম্পর্ক? ট্রান্সফরমারের টেম্পারেচার যখন বাড়বে তখন তো তেলের ভলিউম বাড়বে, হুম হুম। উপরে যাবে, যেটা জি টেম্পারেচার ক্যালিব্রেটেড থাকে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ওই ততটুকুই ফিল করব, বা তার জি বেশি জি হইলে ওই পরিমাণ ফিল করব। টেম্পারেচার বাড়লে তেলের ভলিউম বাড়বে, কমলে আস্তে আস্তে কমে যাবে। জি। এখন যেহেতু টেম্পারেচারের সাথে রিলেটেড, সুতরাং আমাদের আসলে তেল আসলে সাফিসিয়েন্ট আছে কিনা সেটা তো আমরা আসলে ভলিউম দেখে না বুঝে, যে আমার 20 ডিগ্রি যখনই টেম্পারেচার থাকে আমার সারাউন্ডিং এ, তাহলে আমার ওই কাঁটাটা আসলে 20 বা তার উপরে আছে কিনা। যদি থাকে তাহলে ম্যানুফ্যাকচারার এনশিওর করতেছে যে আসলে আমার সাফিসিয়েন্ট অয়েল আছে কনজারভেটরে। তো এই জন্য অনেক সময় এটা দেয়া থাকে, বা পুরাতন ট্রান্সফরমার গুলোতে তো কাটা থাকেই, 1 থেকে 10 বা 9 পর্যন্ত, যেটাই হোক। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই মেকানিক্যাল প্রোটেকশন মোটামুটি তো এগুলাই। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে মেকানিক্যাল প্রোটেকশন যখন অপারেট করে, এর যে কন্টাক্ট, সেই কন্টাক্টের মাধ্যমে আমাদের কন্ট্রোল বা রিলে প্যানেলে কিছু আলাদা অক্সিলারি রিলে ব্যবহার করা হয়ে থাকে, যে আপনারা দেখবেন এইটা অপারেট করলে সেই অক্সিলারি রিলেটা ধরে,
বা অপারেট করে, এবং সেখান থেকে আমাদের যে মাস্টার ট্রিপ বা লক আউট যেটাকে বলে সেই লক আউট গুলাকে অপারেট করা হয়। এবং যতক্ষণ এই বুকলস হোক বা পিআরডি হোক যেটাই হোক, এ যতক্ষণ অপারেট করে থাকবে অর্থাৎ ধরে থাকবে, ততক্ষণ ওই লক আউটটাও ধরে থাকবে, এবং লক আউট যতক্ষণ রিসেট না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা সার্কিট ব্রেকারটাকে আর চালু করতে পারবো না। তো এই জন্য আপনাদের যদি কখনো সেলফ প্রোটেকশন ট্রিপ বা মানে ম্যাক্সিমাম যে পুরাতন সাবস্টেশন গুলো আছে, তো সেখানে আসলে ওই জায়গা স্বল্পতা বা অক্সিলারি রিলে বা যেটাই হোক, দেখা যাচ্ছে সবগুলা প্যারালাল করে নিয়ে একটা ধরানো হয়। তো আসলে বোঝা যায় না যে কোনটা ধরছে। তো সেলফ প্রোটেকশন অপারেট আসলে তখন হয়তো ফিল্ডে গিয়ে ইনভেস্টিগেট করতে হয় যে আসলে কোনটা আমাদের অপারেট করছে দেখার জন্য। এই আর নতুন সাবস্টেশন গুলাতে প্রত্যেকটাই আলাদা আলাদা করে মার্কিং করা, তো এটা দেখলে বোঝা যায়। স্যার, হুম। লক আউট রিলে শুধু কি সেলফ প্রোটেকশনেই না না, ধরে শুধু নাকি সেলফ প্রোটেকশনে না, আমাদের যে ডিফারেন্সিয়াল রিলে বলেন বা ওভার কারেন্ট আট ফল্ট রিলে যেটাই হোক, সবগুলা ট্রান্সফরমারের ট্রিপিং মানেই হচ্ছে লক আউটের মাধ্যমে সব ট্রিপিং গুলা যাবে। লক আউট রিলে আসলে আমরা নাম দিছি কেন, কারণ যদি এই রিলেটা অপারেট করে সার্কিট ব্রেকারের ট্রিপিং হয়, তাহলে যে কারণে এই লক আউটটা অপারেট করছে সেই কারণটা যতক্ষণ পারসিস্ট করে থাকবে, এই লক আউটটা ততক্ষণ ধরে থাকবে, এবং এটাকে ম্যানুয়ালি এসে রিসেট করতে হবে, আদারওয়াইজ আপনি ব্রেকার চালু করতে পারবেন না। ঠিক আছে, এখন এর পরবর্তীতে যদি কোনো এরকম সিচুয়েশন তৈরি হয় যে আসলে ব্রেকার চালু হচ্ছে না, তাহলে আপনারা এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন যে হয়তো লক আউটটা রিসেট হয়নি। বিশেষ করে আমরা যখন অ্যানুয়াল মেনটেন্যান্সে টেস্টিং করি তখন তো অনেকবারই এগুলো অপারেট করা হয়। তো দেখা যাচ্ছে লাস্ট একবার অপারেট করার পরে আর রিসেট করা হয় না, পরবর্তীতে চালুর সময় আর চালু হয় না। তো এগুলো একটু খেয়াল রাখলে তখন সময়টা বাঁচে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি মেকানিক্যাল যে প্রোটেকশনটা আছে, মেকানিক্যাল প্রোটেকশন শেষ হলো। আপনারা এগুলো অ্যানুয়াল মেইনটেনেন্সে প্রত্যেকটা ফাংশনই অপারেট করে দেখবেন, তাহলে ওই জিনিসগুলো সম্পর্কে ধারণাও স্পষ্ট হবে, এবং এইটা রিলেটেড যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাও দেখতে পারেন, তাহলে দুইটা কাজই একবারে হবে। বিশেষ করে এই যে ওটিআই এবং ডাব্লিউটিআই এর মাধ্যমে যে ফ্যান কন্ট্রোল যেটা আছে, এই ড্রয়িংটা দেখতে পারেন, তাহলে আরো ধারণা স্পষ্ট হবে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যে অংশটা, অর্থাৎ মেকানিক্যাল বাদ দিয়ে যে সফট প্রোটেকশন গুলো আছে ট্রান্সফরমারের, তার ভিতরে মেইন যে ট্রান্সফরমারের মেইন ওয়ান আমরা বলে থাকি যে মেইন ওয়ান প্রোটেকশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন। অর্থাৎ আমার ট্রান্সফরমারের যে একটা জিনিস বলে রাখি যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন মানে একটা, আপনার তো বুঝতেই পারতেছেন যে মিনিমাম দুইটা সিটি থাকবে, দুই সেট, এবং এই দুই সেট সিটির যে কারেন্ট ডিফারেন্স, সেই ডিফারেন্সটা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড বা সেট পয়েন্ট যদি অতিক্রম করে, তাহলে এই রিলেটা অপারেট করবে। এখন আপনারা নতুন যেসব সাবস্টেশন আছে সেখানে দেখবেন যে ডিফারেন্সিয়াল রিলে দুইটা থাকে, দুই সেট, অর্থাৎ আপনার মেইন ওয়ান, মেইন টু, অথবা এভাবে লেখা থাকে যে বুশিং, পোস্ট বা ওভারঅল। অর্থাৎ ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা সেইটুকু জোনের ভিতরেই এই আপনার প্রোটেকশনটা এনশিওর করবে, যেটা আসলে আমাদের সিটি লোকেশনের উপরে নির্ভর করে। অর্থাৎ কোন দুইটা সিটি আমরা ব্যবহার করতেছি তার উপরে ডিফারেন্সিয়ালের যে জোন সেটা আইডেন্টিফাই করা যায়। যেমন আমরা যেটা বললাম যে বুশিং এ যে সিটি থাকে এইচভি এবং এলভি, এই সিটি গুলা তো ঠিক ট্রান্সফরমারের যে টপ কভার তার নিচেই থাকে। তো আমরা যদি এই দুইটা সিটি ব্যবহার করি, তাহলে আমাদের ওই সিটির পর থেকে যে অংশটা ট্রান্সফরমারের ভিতরে থাকে ওইটুকের ভিতরে যদি ফল্ট হয়, তাহলেই কেবল এই ডিফারেন্সিয়াল রিলেটা অপারেট করবে। আর একটা থাকে ডিফারেন্সিয়াল মেইন টু, বা আমরা যদি ওভারঅল ডিফারেন্সিয়াল যেটাকে বলে থাকি অনেক সময়, এটা হচ্ছে ট্রান্সফরমারের বাইরে তো আর একটা সিটি থাকে যেটাকে আমরা পোস্ট সিটি বলে থাকি, এবং 33 কেবি আমাদের ইনকামারের সাথে একটা সিটি থাকে। এই দুইটা সিটির মধ্যে যদি আমরা কোনো ডিফারেন্সিয়াল রিলে ব্যবহার করি,
তাহলে সেটা হচ্ছে ওভারঅল ডিফারেনশিয়াল প্রোটেকশন, এবং এটা ট্রান্সফরমার সহ এই যে এইচভি এবং এলভি এর বাইরে সিটি পর্যন্ত যে অংশটুকু, এটাকেও এক্সট্রা ভাবে প্রোটেক্ট করে থাকে। স্যার, এক্ষেত্রে মেইন ওয়ানে কি পোস্ট সিটি থেকে আর মেইন টু তে কি বুশিং সিটি থেকে কোর ইউজ করা হয় এরকম স্যার? জি, আসলে নামটা আসলে বিষয় না। আমরা যদি বলি থাকি যে মেইন ওয়ান বলতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যদি ট্রান্সফরমারটাই যেহেতু আমাদের প্রোটেক্ট করা টার্গেট, সুতরাং আমরা যদি বিসিটি অর্থাৎ বুশিং সিটি থেকে ব্যবহার করি তাহলে সেটাকে আমরা মেইন ওয়ান বলতে পারি। আর ওভারঅল ডিফারেনশিয়াল প্রোটেকশনটা আমরা বলতে পারি যে আমাদের যে বাইরে যে সিটিটা থাকে পোস্ট সিটি, সেখান থেকে যদি আমি কানেকশনটা নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে ওভারঅল ডিফারেনশিয়াল প্রোটেকশন। ঠিক আছে, নামটা আসলে এখানে খুব বেশি। হ্যাঁ স্যার, এটাই মনে হচ্ছে, কারণ এই নামটা চেঞ্জ হয় কখনো কখনো, পোর্ট হুম হুম সিটিকেও হুম মেইন ওয়ান বলতে হ্যাঁ, এই দেখেছি। যে মেইন ওয়ান মেইন টু, এইটা আসলে অতটা মানে এখানে গুরুত্বপূর্ণ না, জি এক জি একজনের স্যার, এক এক ফিলোসফি। গুরুত্বপূর্ণ না। জি, আপনি সিটি কোনটা নিছেন সেইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের ডিফারেনশিয়াল প্রোটেকশনটা নেয়ার জন্য যে সিটি গুলা ব্যবহার করা হয়, আপনারা একটা জিনিস সব হয়তো শুনে থাকবেন যে সিটির স্টার পয়েন্ট নামে একটা টার্ম সবসময় ব্যবহার করা হয়। কারণ এই যে স্টার পয়েন্ট অর্থাৎ আমি আহ, তিনটা ফেজ সেকেন্ডারি থেকে যখন নিয়ে আসবো, তখন তো আমার মোট 6টা টার্মিনাল তৈরি হবে। এখন এই 6টা টার্মিনালের 3টাকে শর্ট করে আমরা যে গ্রাউন্ড করি, ওই পয়েন্টটাকে আমরা স্টার পয়েন্ট বলি। এখন এই স্টার পয়েন্টের উপর নির্ভর করতেছে আসলে সিটির কারেন্ট রিলেতে আসলে কিভাবে যাবে। সে কি 0 ডিগ্রিতে রিলের কয়েলকে এনার্জাইজ করবে নাকি 180 ডিগ্রিতে রিলের কয়েলকে এনার্জাইজ করবে, তার উপরে রিলে সিদ্ধান্ত নেয় যে আহ, তার যে কারেন্টের ডিরেকশনটা কেমন, 0 ডিগ্রি নাকি 180 ডিগ্রি। এখন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে যদি আমার ফল্টটা ট্রান্সফরমারের ভিতরে হয়, তাহলে কারেন্টটা কিন্তু এই বাম থেকে ডানে বা ডান থেকে বামে আসবে যদি ভিতরে ফল্ট হয়। এখন আমাদের একটা ফিলোসফি হচ্ছে, যেই অবজেক্টটাকে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ সেটা ট্রান্সফরমার হোক বা ট্রান্সমিশন লাইন হোক, আমাদের সিটির স্টার পয়েন্টটা সেই দিকে হবে। এর মাধ্যমে হবে কি, যেই ওই দিকে যদি কোনো কারেন্ট ফ্লো করে, তাহলে রিলে বুঝবে যে আমার 0 ডিগ্রিতে কারেন্ট আসতেছে, অর্থাৎ তার সামনে, সে যাকে প্রোটেক্ট করতে চাচ্ছে তার সামনের দিকে ফল্ট, তখন সে অপারেট করবে। এই জন্য আপনারা দেখবেন যে এখানে আঁকানো আছে এই যে গ্রাউন্ড করা, অর্থাৎ ট্রান্সফরমারের দিকে এই দুইটা স্টার করা আছে। এখন যদি বাইরের দিকে ফল্ট হয়, তাহলে একটা জিনিস দেখেন যে সিটি 1 এ কারেন্টটা ফরওয়ার্ড ডিরেকশনে আছে, কিন্তু সিটি 2 এর কারেন্টটা তখন রিভার্স ডিরেকশনে হয়ে যাবে, এবং এই দুইটার যোগফল ডিফারেনশিয়াল যে থ্রেশহোল্ড তার নিচে থাকবে, এবং এই ডিফারেনশিয়াল রিলেটা আর অপারেট করবে না। কিন্তু যদি ভিতরের দিকে ফল্ট হয়, তাহলে দুটার ডিরেকশনই সিমিলার হবে, এবং দুইটার ভেক্টর সাম অবশ্যই থ্রেশহোল্ড থেকে বেশি হবে, তখন এই ডিফারেনশিয়াল রিলেটা অপারেট করবে। এইটা হচ্ছে আপনার ডিফারেনশিয়াল রিলের একদম বেসিক। এই নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার, যখন হুম একটা ট্রান্সফরমার প্রথম অবস্থায় চার্জ করা হয় হুম তখন তো হুম একটা সিটিতে কারেন্ট যায়, অন্য সিটিতে তো কারেন্ট যায় না, তখনও তো কারেন্টের ডিফারেন্স থাকে। জি জি, তখনও কারেন্ট যায় না। যখন আমরা ট্রান্সফরমারটা চার্জ করি, তখন আমরা তো একটা ওই যে কারেন্ট টার্ম জানি, যেটা হচ্ছে ইনরাশ কারেন্ট। আচ্ছা, এই ইনরাশ কারেন্ট কিন্তু এই ইনরাশ কারেন্টের লেভেলটা আমার ভোল্টেজের কোন পয়েন্টে আপনি সুইচিংটা করতেছেন, অর্থাৎ আমার ভোল্টেজটা কি 90 ডিগ্রিতে আছে নাকি 0 ডিগ্রিতে আছে, আমি কোন পয়েন্টে সুইচিং করতেছি তার উপর নির্ভর করে এই ইনরাশ কারেন্টের ম্যাগনিটিউডটা ডিপেন্ড করে মানে আসে। এখন এই ইনরাশ কারেন্টের ভিতরে আমার সেকেন্ড হারমোনিকটা ডমিনেন্ট, অর্থাৎ সেকেন্ড আমার যদি 50 হার্জ হয় সিস্টেম, তাহলে 100 হার্জের যে কারেন্ট সেইটা এখানে ডমিনেট করে। এখন প্রত্যেকটা রিলেরই কিছু নিজস্ব অ্যালগোরিদম আছে, তারা এই যে হারমোনিক,
এই হারমোনিকটাকে আইডেন্টিফাই করতে পারে। রিলে অবশ্যই দেখবে যে তার ডিফারেন্সিয়াল যে কারেন্ট সেটা আছে, কারণ আমার এই এইচবি তে কারেন্ট আছে, এলভি তে নাই। তাহলে কিন্তু সে একই সময়ে ওই হারমোনিকটাও ফিল্টারিং করে বের করবে যে না, আমার সেকেন্ড হারমোনিকের পরিমাণ অনেক বেশি। তখন রিলে সিদ্ধান্ত নেয় যে এটা আসলে আমার কোনো ফল্ট না, এটা ইনরাশ। এই কারণে সে ওই যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনটাকে ব্লক করে দেয়। ঠিক আছে, এটা আপনারা দেখতে পারবেন যে সেকেন্ড হারমোনিক ব্লকিং বা ইনরাশ ব্লকিং নামে আমাদের এলইডি দেয়া থাকে, বা স্যাররা অনেক সময় টার্মটা ইউজ করে। স্যার এই ইনডেক্স কারেন্টের মান সাধারণত কত হয়, কত পর্যন্ত এটা অ্যালাউড? আমাদের যে লোড কারেন্ট তার দ্বিগুণ বা তিনগুণও হয়ে যেতে পারে। এটা যদি আপনি 0 ডিগ্রিতে সুইচিং করেন তাহলে একরকম, যদি 90 ডিগ্রিতে সুইচিং হয় তাহলে আর এক রকম। এটা আপনারা যখন সুইচিং করবেন তখন ওই যে মিটারের কাঁটাটা দেখলে একটা আইডিয়া করা যায়, এক্সাক্ট বোঝা যায় না। ঠিক আছে, এখন প্রত্যেকটা রিলেরই এই নিজস্ব অ্যালগোরিদম আছে, তারা এই সেকেন্ড হারমোনিকটাকে ওখান থেকে সেপারেট করে দেখে যে আমরা ধরেন 15%, 20% এরকম একটা মার্জিন দিয়ে থাকি, যে যদি 15% ক্রস করে যায়, অর্থাৎ 15%-এর বেশি হারমোনিক কন্টেন্ট থাকে ওই কারেন্টে, তাহলে রিলে বুঝতে পারবে যে না, আমার ইনরাশ কারেন্ট, আমার ডিফারেন্সিয়াল কারেন্ট থাকা সত্ত্বেও আমি ট্রিপিং এ যাব না, ট্রিপিংটাকে ব্লক করে দিব। স্যার এই ইনডেক্স কারেন্টটা কতক্ষণ পর্যন্ত লাস্টিং করে আর কি, মানে কতটা এটা খুবই সাইকেল আর কি? এটা কত সাইকেল, 2-3 সাইকেল বা এরকম, খুব বেশি সময় না। এটা ইনস্ট্যান্ট উঠে সাথে সাথে আবার নেমে যায়। ঠিক আছে? এটা খুবই কম সময় পারসিস্ট করে। স্যার এবং আর আমাদের, হ্যাঁ, জি বলেন। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, যখন আমি স্যার বরিশাল হুম, হুম, হুম। স্বাধীন বিশেষ বলছি স্যার, জি, জি। আমাদের যে স্যার স্যার সেটা হচ্ছে তো 1.5 স্কিম একটা হুম, ট্রান্সফরমার। হুম, যখন অটো ট্রান্সফরমারটা আমরা চার্জ করি তখন হুম, তো মিড ব্রেকার থেকে ব্রেকার থেকেই তো স্যার কারেন্ট আসার সুযোগ আছে, মানে সিটিও দুই পাশে কিন্তু মানে 230 কেবি সাইডে হুম। সিটি 230 কেবি আছে। এই স্বাধীন, আপনার কথা এখন কেটে যাচ্ছে তো, ওই ওই সাথে ক্লিয়ার হয়নি। মানে 230 কেবি সাইডের যে কোন সিটির সাথে এটা কেবি যে ট্রান্সফরমার আছে, হ্যাঁ। এখন এটা তো এক পাশে হচ্ছে 1.5 স্কিম। হুম। এখন 1.5 স্কিমে তো দুইটা ব্রেকার থেকেই স্যার পাওয়ার আসার সুযোগ আছে হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সফরমার। সুযোগ আছে, হ্যাঁ, জি। হ্যাঁ, আর সিটিও তো স্যার দুই 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 চার সেট। হ্যাঁ। দুই সেট আছে স্যার। আর 4টা সিটি আছে, যখন হ্যাঁ। হ্যাঁ আর 132 কেবি সিটি এক সেট সিটি। হুম, 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 এখন যখন ডিফারেন্সটা এখন দেখবেন স্যার, এই ট্রান্সফরমার যদি ট্রিপ করতে চায় ডিফারেন্সিয়ালে, হুম, হুম। সেক্ষেত্রে কোন কোন সিটি থেকে স্যার কানেকশনটা নেওয়া হচ্ছে, ডিফারেন্সটা দেখা হচ্ছে স্যার? আচ্ছা, এটা হলো আপনার 1.5 স্কিম যেখানে যেখানে আছে। এই 1.5 স্কিমের আমাদের তো একটা ডায়াতে যদি 2টা ফিডার থাকে তো 4টা সিটি ইউজ করে। তো প্রত্যেকটা যে টাই ব্রেকার আছে, মিড ব্রেকারের দুই পাশে যে সিটিটা থাকে, এখন ধরেন আমার একটা ট্রান্সফরমার, তার নিজস্ব যে বাস ব্রেকারের সাথে যে সিটি, এবং ওই টাইয়ের উল্টা পাশের যে সিটিটা আছে, অর্থাৎ আরেকটা ফিডারের কাছাকাছি যে সিটিটা আছে, এই দুইটা সিটির কনজুগেট ভ্যালুটা সবসময় ইউজ করে। অর্থাৎ এই দুইটা সিটির আর ফেজ ধরেন আসলো, এই দুইটা আর ফেজ একসাথে হয়, হয়ে ওখান থেকে একটা টার্মিনাল আমার রিলেতে ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কনজুগেটেড টার্মটা, অর্থাৎ কনজুগেটেড কারেন্ট আসে সবসময় মেজার করে। যেহেতু আমার দুই বাস থেকেই কারেন্ট আসার সুযোগ আছে 1.5 স্কিমে, সুতরাং এখানে সিটি টার্মিনালটা কনজুগেট করে তারপরে রিলেতে নিয়ে আসা হয়। রিলেও না, আপনার মিটারেও তাই, একই সিস্টেম। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, ডিফারেন্সিয়াল স্কিমটা আসলে খুব বেশি জটিল না, এর ফিলোসফি সহজ। এখন আর আরো তো রিলের কিছু অ্যালগোরিদম আছে, সেগুলো আর এখানে আলোচনার দরকার নাই। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে হুম, যে স্টার বলেন। পয়েন্ট করবে 1s1 1s2 থাকলে এটা কি ফিক্সড যে 1s2 স্টার করতে হবে না, এরকম কিছু? এটা ফিক্স না। আপনি আহ, সহজ কথা হলো, আমার
ম্যানুফ্যাকচারার যদি বলে দেয়, দেখায় দেয় যে এটা হচ্ছে ডট টার্মিনাল, তাহলে আমরা একটা ফিলোসফি আছে, এই যে এখানে দেখতে পারবেন, এই যে ডট টার্মিনালটা দেখেন। এখন ম্যানুফ্যাকচারার যদি বলে যায় যে এটা হচ্ছে আমার ডট টার্মিনাল, তাহলে কারেন্ট যদি H1 থেকে H2 এর দিকে যায়, প্রাইমারিতে এইচ হচ্ছে প্রাইমারি, আর এক্স হচ্ছে সেকেন্ডারি, তাহলে আমার সেকেন্ডারিতে এমন ভাবে ভোল্টেজটা জেনারেট হয় যে সেকেন্ডারি কারেন্ট X1 দিয়ে বের হয়ে X2 দিয়ে ব্যাক করে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফিলোসফি। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে আমার ট্রান্সফরমারটাকে আমি প্রোটেক্ট করব। এই কারণে আমার যদি H1 দিয়ে ঢুকে H2 দিয়ে কারেন্টটা যায়, অর্থাৎ H2 দিকে যদি আমার ট্রান্সফরমারটা থাকে, তাহলে আমি এই যে X1 টার্মিনাল, এই X1 টার্মিনালটা যদি আমি রিলেতে ঢুকাই এবং X2টা যদি আমি গ্রাউন্ড করে দিই, তাহলে আমার যদি ট্রান্সফরমারে ফল্ট হয় তখন কারেন্টটা H2 দিকে ফ্লো হবে, কারণ H2 তে আমার ট্রান্সফরমার আছে। তখন রিলে বুঝতে পারবে যে না, আমার সামনের দিকে ফল্ট হয়েছে। অর্থাৎ রিলেতে যখন 0 ডিগ্রিতে কারেন্টটা প্রডিউস হয়, রিলে কারেন্ট দেখে 0 ডিগ্রি, তখন সে মনে করে যে তার সামনের দিকে, অর্থাৎ সে যেটাকে প্রোটেক্ট করতে যাচ্ছে সেই দিকে ফল্ট হয়েছে। এই অর্থাৎ আমি S1 বা S2 কোনটাকে গ্রাউন্ড করব সেটা নির্ভর করতেছে কারেন্টের ডিরেকশনের উপরে। আপনারা ওই যে লাইনের ক্ষেত্রে এটার এটা ভালো বুঝতে পারবেন। এটার উপর ডিপেন্ড করে তো 0 ডিগ্রি 180 ডিগ্রি করা জি হবে, জি তাই জি, না? সম্পূর্ণভাবে এটার উপরে ডিপেন্ড করে। জি যদি জি। আমি X1 গ্রাউন্ড করে X2 দিয়ে দিই এবং কারেন্ট যদি H1 থেকে H2 এর দিকে যায়, তখন রিলে বুঝবে যে না, আমার 180 ডিগ্রিতে কারেন্ট আসতেছে। জি স্যার, ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা আছে লাইনের ক্ষেত্রে আরো ভালো বুঝতে পারবেন, যে দেখবেন যে আমার ওই সিটির ওখানে P1 P2 এরকম লেখা থাকে। তো আমি যদি P1টা লাইনের দিকে রাখি তাহলে একরকম হবে, যদি P2টা সিটিটা ঘোরায় বসাই P2 লাইনের দিকে থাকি তাহলে স্টার পয়েন্ট আর একরকম হবে। তো এটা সিচুয়েশন বেসড। আচ্ছা, ডিফারেন্সিয়াল তো এই ডিফারেন্সিয়ালে আর তেমন কিছু নাই। তো আমরা আসলে সব ক্ষেত্রেই কিন্তু প্রাইমারি সেকেন্ডারি এই 2 উইন্ডিং ট্রান্সফরমার প্রচলিত, আর যেসব ক্ষেত্রে আসলে 3 উইন্ডিং ট্রান্সফরমার আছে, অর্থাৎ টারশিয়ারি উইন্ডিং থাকে অটো ট্রান্সফরমার গুলোতে, সেখানেও কিন্তু ডিফারেন্সিয়াল ইউজ করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু 3 সেট সিটি থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন I1 I2 I3, এই 3 সেট সিটির মাধ্যমে ডিফারেন্সিয়ালটা ইনশিওর করা হয়। অর্থাৎ আমার প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কোনো একটা জায়গায় যদি ফল্ট হয়, তাহলেই এই ইকুয়েশনটা আর 0 থাকবে না, তখন আমাদের ফল্ট ইনিশিয়েট হয়, সরি রিলে আর কি অপারেট করে। আর আরেকটা বিষয়, জি বলেন। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। হুম হুম স্যার বলেন। এই ডিফারেনশিয়াল প্রোটেকশনে আমাদের হুম ট্যাপ চেঞ্জারের কোনো ইস্যু কি হুম ট্যাপ করে চেঞ্জারের স্যার? ইস্যু আছে, কারণ কি ট্যাপ চেঞ্জ যখন আমি করতেছি তখন তো আমার টার্নস রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে, ভোল্টেজ লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভোল্টেজ যে আপনার স্টেপ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট আর আগের মতো থাকবে না। আমি সেটিং দিলাম, ট্যাপ 9 এর সেটিং দিয়ে রাখলাম যে ট্যাপ 9 আমার কারেন্টটা, তো আমি সেটিং ওভাবে দিলাম। এখন আমি যদি ট্যাপ সেটা 1-এ নিয়ে যাই, তখন তো আমার আর কারেন্ট ওখানে থাকবে না, তাহলে আমার এখানে ডিফারেন্সিয়াল আসবে অবশ্যই। তো এই জন্য আমরা রিলেতে যেটা করে থাকি, একটা থ্রেশহোল্ড রাখি, যে আমার 0 আমি দিচ্ছি না, যে আমার ডিফারেন্সিয়াল কারেন্ট যদি 20% হয় তাহলে আমি ট্রিপিং এ যাব, আদারওয়াইজ যাব না। ঠিক আছে, এই জন্য আমাদের সবসময় একটা থ্রেশহোল্ড থাকে, এই স্যার থ্রেশহোল্ডের ভিতরে সব কিছু কভার হয়ে যায়। তার মানে কি আমরা স্যার এটা যখন সেটিং দিই তখন কি স্যার মিড ট্যাপ বিবেচনা করি কারেন্টটা? আহ আমরা আসলে ওইগুলো বিবেচনা করি না, কারণ হচ্ছে আমাদের টোটাল যে ট্যাপের রেঞ্জ, এই রেঞ্জ কোন রেঞ্জে দিলে, মানে আমরা যদি সবগুলো রেঞ্জ ব্যবহার করি তাহলে কি পরিমাণ ডিফারেন্সিয়াল কারেন্ট আসতে পারে, সেইটা হিসেব করে ওই থ্রেশহোল্ডটা দেওয়া হয়, যে আমি যে ট্যাপেই যাই না কেন যেন সবসময় থ্রেশহোল্ডের নিচে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে রিলের যারা ম্যানুফ্যাকচারার আছে তারা এই থ্রেশহোল্ডটা মোটামুটি সাজেস্ট করে। আর এছাড়াও ট্রান্সফরমার ভেদে এগুলো চেঞ্জ হয়, যে ট্রান্সফরমারে শুধু তো ট্যাপ চেঞ্জার না, আরো অনেক এফেক্ট থাকে, তার কারণে এই থ্রেশহোল্ডটা হয়তো কম বেশি করা লাগে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করি, যে 0.2 বা 0.15 যেটাই হোক, এটা দিলে এই কখনোই আর ডিফারেন্সিয়ালটা আসে না।
তার আপনি মানে স্যার এটা রিলেতে কি চেঞ্জ করার অপশন আছে আমাদের হাতে? রিলেতে চেঞ্জ করার অপশন আছে। আমরা চাইলেই চেঞ্জ করতে পারি। এবং আমার একটা ট্রান্সফরমার নর্মাল কন্ডিশনে কি পরিমাণ ডিফারেন্সিয়াল কারেন্ট ফ্লো করতেছে সেটা আপনারা ডিজিটাল রিলেতে দেখতে পারবেন। দেখবেন যে কখনোই জিরো থাকে না, সবসময় একটা ভ্যালু থাকে। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো ডিফারেন্সিয়াল এই আর তেমন কিছু নাই এখানে। আরেকটা জিনিস, এই যে ইনরাশ তো বুঝলেন যে আমাদের ট্রান্সফরমার যে চার্জ করার সময় যদি ইনরাশ এই ব্লকটা আমরা না দিই, আমাদের ভিতরে একটা সেটিং আছে ইনরাশ ব্লকিং, তাহলে ট্রান্সফরমারটা ইনস্ট্যান্ট ট্রিপ করে যাবে। এবং এটা আর কি ফিজিক্যালিও কোনো একটা সাবস্টেশনে দেখা গেছে যে হয়তো ভুলক্রমে এই ইনরাশ ব্লকিংটা বন্ধ ছিল, তো ট্রান্সফরমার চালু করার সাথে সাথেই সে ট্রিপ করে গেছে। এই ইনরাশ ব্লকিং না থাকলে এটা হয়। আর একটা জিনিস আপনারা দেখবেন যে ক্রস ব্লক বলে একটা জিনিস থাকে। আমার যদি তিনটা ফেজে যে একেবারেই ইউনিফর্ম ভোল্টেজ থাকবে এটা আর কি ধরে নেওয়া যাবে না। তিনটা ফেজে তিন রকম ভোল্টেজ থাকতে পারে, কোনটা কোন ভোল্ট মানে কোন অ্যাঙ্গেলে ট্রিগার হচ্ছে এটা তো আমরা বলতে পারবো না। এই জন্য দেখা যাচ্ছে যে একটা ফেজে আমার ইনরাশ আসছে আর দুই ফেজে আসে নাই। এখন তার মানে তো ডিফারেন্সিয়াল আসলে মানে এক ফেজ ব্লক করবে বাকি দুই ফেজে ব্লক করবে না, এরকম হলে ওই দুই ফেজে ডিফারেন্সিয়ালে ট্রিপ করে যাবে। এই জন্য আমরা যেটা করি ক্রস ব্লক ব্যবহার করি, যে একটা ফেজ যদি ডিটেক্ট করে যে আমার ইনরাশ আসছে তাহলে সে বাকি দুই ফেজকেও ব্লক করে দিবে। এটা হচ্ছে ক্রস ব্লকিং। তো এই টার্মটা আসলে মাঝে মাঝে স্যাররাও বলে। এই আচ্ছা, এখানে আর ভেক্টর গ্রুপ জিনিস, এটা ভেক্টর গ্রুপের সাথে ডিফারেন্সিয়ালটা কিন্তু ডিপেন্ডেন্ট। কারণ আপনারা জানেন যে ডেল্টা ওয়াই ট্রান্সফরমারে ডেল্টা ওয়াইতে 30 ডিগ্রি একটা ফেজ শিফট থাকে। 111 হলে যে লিডিং ল্যাগিং এর ইস্যু আছে। তো একটা জিনিস, আমার যদি এইচভির যে কারেন্ট আর এলভির যে কারেন্ট এর ভিতরে যদি 30 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এর যোগফলটাতে একটা ভ্যালু চলে আসবে ডিফারেন্সিয়াল। কোনো ফল্ট নেই, তারপরেও ডিফারেন্সিয়াল ভ্যালু চলে আসছে। তো ডিজিটাল রিলেতে এগুলা যদি আমরা বলে দিই যে ডেল্টা ওয়াই ট্রান্সফরমার এবং 30 ডিগ্রি ফেজ শিফট, তাহলে সে এইটাকে ক্যান্সেল আউট করে ওইভাবেই যোগটা করে দেয়। কিন্তু আপনার এক ধরনের এই যে ইলেকট্রোমেকানিক্যাল বা স্ট্যাটিক রিলে ছিল আগে, আমরাও এখন ব্যবহার করি যে এমবিসি, কিছু কিছু রিলে আছে, সেখানে কিন্তু এই ধরনের নালিফাই করার ইন্টারনাল কোনো ফাংশন নাই রিলের নিজস্ব। তো এই জন্য আমরা যেটা করতাম, যে আপনারা থিওরিতেও হয়তো পড়ছেন যে আমাদের যে ডেল্টা সাইড ট্রান্সফরমারে সেখানে আমরা যে সিটিটা ইউজ করব সেই সিটিটা আমরা ওয়াই করে নিব, আর ওয়াই সাইডে যে ট্রান্সফরমার ওয়াই সাইডে আমরা ডেল্টা সিটি ইউজ করব। এর মাধ্যমে হবে কি, আমার ওই যে 30 ডিগ্রি ফেজ শিফট হয়েছে ওই 30 ডিগ্রি আবার ক্যান্সেল আউট হয়ে জায়গায় চলে আসবে। তো এই ভেক্টর গ্রুপের এই এফেক্টটা আছে এখানে। দাদা একটা প্রশ্ন ছিল। বলো। প্রশ্নটা হলো রিলে তো কারেন্ট চেঞ্জ করবে, তো সেটা হুম ইনরেস্ট কারেন্ট হোক আর লোডিং কারেন্ট হোক, হুম ফুল হুম যে কারেন্ট হোক। কারেন্ট হোক, জি জি। তো সে আসলে কিভাবে এটা মানে রিড করে যে ইটস এ ইনরেস্ট কারেন্ট? ও আচ্ছা, কারেন্ট তো কারেন্টই। রিলের ভিতরে ওই ফিল্টার থাকে কিছু। এখন আমার যদি 50 হার্টজের সিস্টেম হয় তাহলে নর্মাল লোড কারেন্ট অবশ্যই 50 হার্টজ হবে। কিন্তু আমার যখন ইনরাশ হবে, অর্থাৎ ট্রান্সফরমার যখন সুইচিং হয়, অর্থাৎ কোর গুলো যখন ইনস্ট্যান্ট ম্যাগনেটাইজড হয়, তখন অ্যানালাইসিস করে দেখা গেছে যে সেখানে সেকেন্ড হারমোনিক অর্থাৎ হারমোনিক 100 হার্টজ, এই 100 হার্টজ প্রিডোমিনেন্ট করে, অর্থাৎ এই 100 হার্টজ এর কম্পোনেন্ট অনেক বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, এখন আমরা সেটিং দিয়ে থাকি কি, যে আমার যদি এই 100 হার্টজ এর সিগনাল 15%-এর বেশি ফিল্টারিং করে সে ডিটেক্ট করে, তাহলে রিলে সিদ্ধান্ত নেবে যে না, এটা কোনো নর্মাল লোড কারেন্ট না, এটা হচ্ছে ইনরাশ কারেন্ট। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ডিফারেন্সিয়ালটা মোটামুটি এইটুকুই। আহ, আচ্ছা, আরেকটা জিনিস বলে থাকি যে ডিফারেন্সিয়ালের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ডেল্টা ওয়াই এর তো একটা ভূমিকা আছেই।
আর একটা হচ্ছে যে সিটি রেশিও। এই সিটি রেশিওটা যদি ম্যাচ না করে তখনও কিন্তু ডিফারেন্সিয়াল কারেন্ট আসবে। অর্থাৎ আমরা জানি কি, আমাদের 132/33 কেভি হিসেব করেন যে কারেন্ট হবে, কারেন্ট 4 গুণ হয়ে যাবে ওপাশে। তাহলে আমরা যদি এমন সিটি ইউজ করি, ধরেন এইচবি সাইডে আমরা ইউজ করলাম 200/5 আর এলভি সাইডে ইউজ করলাম 800/5, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমার এইটা 200 এটা 800, 4 গুণ, সমস্যা নেই। কিন্তু একটা যদি 200 ইউজ করে আরটা যদি 400 ইউজ করি এলভি সাইডে, সেক্ষেত্রে আপনারা যদি ট্রান্সফর্ম করে দেখেন তাহলে দেখবেন যে দুই পাশের কারেন্ট সমান না, দুই পাশের কারেন্ট এলোমেলো হয়ে গেছে, তখন কিন্তু ডিফারেন্সিয়াল আসবে। তো এইটাকেও নালিফাই করার জন্য ডিজিটাল রিলেতে ব্যবস্থা থাকে, এই সিটি রেশিও এই ফ্যাক্টর দিয়ে সে গুণ করে কারেন্টটাকে একটা নর্মালাইজড ভ্যালুতে নিয়ে আসে, যেন আমার কখনোই ডিফারেন্সিয়াল না আসে। ডিজিটাল রিলেতে এটা করা যায়। আর ইলেকট্রোস্ট্যাটিক মানে ইলেকট্রোমেকানিক্যাল যে আগের রিলেগুলো ছিল, সেখানে আমাদেরকে ওই ম্যাচিং সিটি ব্যবহার করতে হতো। আপনারা পুরাতন প্যানেলে দেখতে পারবেন ওই অনেকগুলো ট্রান্সফরমার টাইপের জিনিস থাকে এবং যার অনেক ট্যাপিং থাকে, তো এক এক ট্যাপের এক এক রেশিও, তো রেশিও মিলিয়ে এই এইটাকে এই দুইটাকে সমান করা হতো যেন ডিফারেন্সিয়ালটা অপারেট না করে। এখানে ইন্ডাসের কিছু জিনিসপত্র বলা আছে। আচ্ছা, আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট। অর্থাৎ আমাদের লাইনে যদি ট্রান্সফরমারের বাইরে যদি কোনো আর্থ ফল্ট হয়, তাহলে তো ট্রান্সফরমারে কোনো রকম ট্রান্সফরমারের যে ইন্টারনাল এই প্রোটেকশন গুলো আছে, যেটাগুলো বললাম আমরা, ডিফারেন্সিয়াল হোক বা যেটাই হোক, এটা তো অপারেট করবে না, কারণ তার ফলটা হয়েছে বাইরে। কিন্তু এই যে আরইএফ, এই আরইএফ প্রোটেকশনটা স্পেশালি দেয়া হয় যদি ট্রান্সফরমারে যে উইন্ডিং গুলা থাকে, এই উইন্ডিং, আমরা তো ওয়াই সাইডে একটা জিনিস মনে রাখবেন যে আরইএফটা কিন্তু দেয়া হবে যদি আমার ওয়াই কানেক্টেড উইন্ডিং থাকে, ঠিক আছে, এবং আমার ওয়াই কানেক্টেড গ্রাউন্ড উইন্ডিং থাকে। আমাদের ট্রান্সফরমার গুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে DI1 DIN, অর্থাৎ ওয়াইটা হচ্ছে গ্রাউন্ড করা। তো আমার যেখানে এই স্টার করা হচ্ছে, অর্থাৎ একটা পয়েন্টে যেহেতু শেষ হচ্ছে, এই উইন্ডিং গুলো যেখানে স্টার, এই স্টার পয়েন্ট যেহেতু আমার গ্রাউন্ড করা, ওখানে কিন্তু পটেনশিয়াল হচ্ছে 0, অর্থাৎ 0 ভোল্ট। এখন এর কাছাকাছি যদি কোনো ফল্ট হয় উইন্ডিং এ, তো সেইখানে ভোল্টেজ এত কম থাকে যে সে আমার ডিফারেন্সিয়াল রিলেকে অপারেট করার মতো কারেন্ট জেনারেট করতে পারে না। এই কারণে দেখা যাচ্ছে যে যদি ফল্ট হয়ও, তাও আমার ডিফারেন্সিয়াল রিলে এটা আইডেন্টিফাই করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই আরইএফ প্রোটেকশনটা ইউজ করি। হ্যাঁ, এই আরইএফ প্রোটেকশনটা আমাদের দেখেন দুই সেট সিটি থেকে নেওয়া হয়। একটা হচ্ছে আমার যে এলভির যে 3টা ফেজ, এই যে আর ওয়াই বি, এই 3টা ফেজ, এবং এই যে আমার যে পয়েন্টটা গ্রাউন্ড করা, সেখানে একটা সিটি থাকে। আপনারা ওই নেম প্লেটে গেলেও দেখতে পারবেন যে আমাদের একটা সিটি আছে ওখানে, নিউট্রাল সিটি বলে, এনসিটি, অনেক নামেই দেখা যায়। এই দুইটা সিটির ডিফারেন্সিয়ালটাই হচ্ছে আমার আরইএফ, এটাও এক ধরনের ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ঠিক আছে। তো আপনাদের যদি কোনোদিন যে আরইএফ অপারেট করে, মানে তাহলে তাহলে বুঝতে হবে যে আমার ট্রান্সফরমারের ইন্টারনালি একটা ফল্ট হয়েছে, এবং এই ট্রান্সফরমারটা চালানোর আগে টেস্ট করে, অর্থাৎ স্টেবিলিটি টেস্ট করে তারপরে এই ট্রান্সফরমারটা চালাতে হবে। তো এই স্যার হচ্ছে তাহলে কি মোটামুটি, হ্যাঁ। আরইএফ যদি ধরে তাহলে কি সেকেন্ডারি ওয়াইন্ডিং শর্ট হয়েছে কোরের সাথে, এটা বোঝা যাবে? সেকেন্ডারি ওয়াইন্ডিং না, আমাদের আরইএফ যদি ধরে তার মানে হলো ডিফারেন্সিয়াল ধরে নাই, কিন্তু আরইএফ ধরছে। এর মানে হচ্ছে আমার এই যে আপনার নিউট্রাল যেটা, এই নিউট্রালের খুব কাছাকাছি এক উইন্ডিং এ আমার ফল্ট হয়েছে, এই কারণে আমার ডিফারেন্সিয়ালটা ধরতে পারেনি। ঠিক আছে, আপনি সিটিটা খেয়াল করেন, এটা হচ্ছে শুধুমাত্র এলভি, এখানে এইচভি সিটি নেওয়া হয়নি কিন্তু। আমার এলভি সাইডের যে সিটি, অর্থাৎ ওয়াই সাইড, এই ওয়াই সাইডের সিটি এবং নিউট্রাল সিটিটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যদি আমার ভিতরে ফল্ট হয়, এই যে যেখানে রেড মার্ক করা, এইখানে যদি ফল্ট হয়, তার শুধু সেই ক্ষেত্রেই
এই আনব্যালেন্সটা তৈরি হবে, আর কোনো ক্ষেত্রেই এখানে আনব্যালেন্স আসবে না। স্যার জি, বলেন। স্যার সিটির কানেকশন ধরেন ফর মিস্টেকলি উল্টা হয়ে গেল, তার মানে আমি অবজেক্টের দিকে গ্রাউন্ড না করে হুম আমি লোড সাইডের দিকে গ্রাউন্ড করে ফেললাম ফর হুম মিস্টেকলি। হুম ঠিক এখন আছে, করলেন। আউটসাইডের ফল্টের জন্য তো মনে হয় আরইএফ ধরবে কিনা। ধরে যাবে, কারণ আমার যদি স্টার পয়েন্ট ঘুরে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে তো সে দেখবে যে না, আমার কারেন্ট যাচ্ছে লোডের দিকে, কিন্তু ভেতরের রিলে দিকে দেখবে যে কারেন্ট না, আসতেছে। কারেন্ট যাচ্ছে ট্রান্সফরমারের দিকে। হুম। তখন সাথে এখন সাথে এখানে ডিফারেন্সিয়াল কারেন্ট তৈরি হবে এবং সে অপারেট করে যাবে। তো আরইএফ এইটা, ধরবে। জি জি, এইটা যখন আমরা টেস্ট করি রিলে গুলা, তো তখন আমরা ওই যে প্রাইমারিতে আমরা কারেন্ট দিই, ইনজেকশন করি, এবং এই ইনজেকশন করে আমরা রিলেতে দেখি যে আমাদের যেখানে, মানে আমরা যদি বাইরের দিকে কারেন্ট দিই তাহলে রিলে অপারেট করতেছে কিনা বা আরইএফ এর ভ্যালু গুলো আসতেছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা স্টেবিলিটি গুলো চেক করে নিই। আচ্ছা, এখন স্যার এইটা যদি হয়, এরকম হয়ে যায়, আমি কি শর্ট হুম সার্কিট টেস্ট করে টের পাবো যে আমার সিটি হ্যাঁ কানেকশন হ্যাঁ, উল্টা হয়েছে? আমরা শর্ট সার্কিট করেই আপনি বুঝতে পারবেন। শর্ট সার্কিট করলে কি হবে যে, শর্ট সার্কিট মানে কি, আমার বাইরে ফল্ট, আমার ভিতরে কোনো সমস্যা নেই। না, তখন আপনি রিলেতে দেখবেন যে কারেন্ট আসতেছে কিনা, আরইএফ বা ডিফারেন্সিয়ালে কারেন্ট আছে কিনা। যদি কারেন্ট থাকে তাহলে বুঝতে হবে যে আমার না। হয় ভিতরে রিয়েলি ফল্ট হয়েছে অথবা আমার স্টার পয়েন্টের সমস্যা হয়েছে। এখন স্যার যদি আমি শর্ট সার্কিট করি, হুম শর্ট সার্কিট করলে আউটসাইডে যদি উল্টে যায়, তাহলে তো রিলেতে কারেন্ট আসার কথা না, কারণ রিলেতে কি কারেন্ট আসবে স্যার? আর আউটসাইডে কি উল্টাবে? মানে ধরেন আমার সিটি কানেকশন উল্টে গেছে স্যার। হ্যাঁ, আসবে তো। সিটি কানেকশন উল্টে গেছে বলতে আমার ওই সেকেন্ডারি সাইডে উল্টে গেছে। হ্যাঁ, সেকেন্ডারি সাইডে, তা আমি যদি শর্ট সার্কিট আসবে। করি হুম তাহলে আউটসাইডে শর্ট করব না? আউটসাইডে শর্ট করবেন, কারেন্ট ফ্লো হবে বাইরে দিয়ে। আউটসাইডে শর্ট মানে কি, আপনার বাইরে ফল্ট, ট্রান্সফরমারের বাইরে ফল্ট হয়েছে। সিটির বাইরে। হ্যাঁ, সিটি মানে ট্রান্সফরমারের বাইরে, বুশিং সিটির বাইরে ফল্ট হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র বুশিং সিটি থেকেই দেয়া হয়, অর্থাৎ ট্রান্সফরমারের ভিতরে যে সিটিটা থাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই জন্য ট্রান্সফরমারের যে কোনো ফল্ট, বিশেষ করে আরইএফ, ডিফারেন্সিয়াল, বা যদি মেকানিক্যালও কিছু ট্রিপ করে, বকল যেতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে স্টেবিলিটি টেস্ট করা, এই শর্ট সার্কিট করে, 3 ফেজ সাপ্লাই দিয়ে শর্ট সার্কিট করে। ঠিক আছে, এই এই হচ্ছে আরইএফ প্রোটেকশন। আর আর আমাদের ওভার কারেন্ট আট ফল্টের কিছু প্রোটেকশন দেয়া আছে, এগুলো আর কি ডিফারেন্সিয়াল যে রিলে গুলো থাকে সেই রিলে গুলোর ব্যাকআপ ফাংশন। অর্থাৎ আমার যদি কোনো কারণে এই ডিফারেন্সিয়াল, আরইএফ, মেকানিক্যাল প্রোটেকশন কিছুই অপারেট না করে, তখন এই প্রোটেকশন গুলার কারেন্ট সেটিং এর উপর ভিত্তি করে নর্মাল আমার ওভার কারেন্ট আট ফল যেরকম অপারেট করে সেরকম ভাবে অপারেট করতে পারে। আচ্ছা, এই মোটামুটি আমাদের বেসিক একটা ধারণা। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমি হুম, একটু 30 সেকেন্ড টাইম নেব। আজকে জি জি, প্রায় স্যার 150 জন অডিয়েন্স আজকে স্যার এই সেশনে যুক্ত হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা খুবই তার ভালো। মধ্যে আমরা বেশ কয়েকজন সিনিয়র ভাইকে দেখতে পেয়েছি। তার মধ্যে জি উল্লেখযোগ্য জি। আমরা ক্যান্টনমেন্ট গেটের ইনচার্জ, তারপরে আমাদের ইমান আলী স্যারকে দেখেছি, এসডি ও আচ্ছা, ইমাম আলী সাহেব খুলনা, আছেন। প্লাস আমি হ্যাঁ, ওনার সাথে তো আমার অনেক দিনের পরিচয়। নিউ টঙ্গী গ্রিডের রাকিদুল স্যারকে দেখেছি, আমাদের সিনিয়র নাসির জি ভাইকে জি জি। দেখেছি, পাটোয়ারি ভাই, হুম, প্লাস মাইনুল ভাইকে, আমাদের বরিশাল থেকে জিকু ভাই সহ অনেক সিনিয়র ভাইরা যুক্ত হয়েছিলেন। আমি সবার নাম আমি এই মুহূর্তে বলতে গেলে সময় নষ্ট হবে, আমি নাম বলতে পারতেছি না স্যার। আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আর কেউ যদি স্যারকে কোনো প্রশ্ন করতে চান, এখন আমরা একটু 5 মিনিট টাইম নেবো। প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। করতে পারেন, জি। স্যার, ব্যাকআপ প্রোটেকশনটা যদি আবার একটু বলতেন 1-2 মিনিটে স্যার। আচ্ছা, ব্যাকআপ প্রোটেকশনটা হচ্ছে আমাদের ওভার কারেন্ট আট ফল্ট, এই তো নামগুলা আপনারা পরিচিত। ওই যে 50, 51, যেটা যে এনসি কোড দিয়ে বোঝায়, এটা হচ্ছে নর্মালি আপনার ধরেন 33 কেভি সাইডে একটা ফল্ট হয়েছে। এখন 33 কেভি সাইডে ফল্ট হলে তো আমার সেটা ট্রান্সফরমারের বাইরে, ডিফারেন্সিয়াল বা কিছুই ধরবে না। আর তখন আমার এই যে ব্যাকআপ প্রোটেকশন গুলা থাকে, এই ব্যাকআপ প্রোটেকশন দিয়ে আমার যে ইনকামার গুলো আছে না, ইনকামার গুলো অপারেট করে। অর্থাৎ আমার 33 কেভিতে একটা ফল্ট হয়েছে, এখন ওদের যে ব্রেকার গুলা আছে সেই ব্রেকার গুলা হয়তো অপারেট করেনি অথবা করতে দেরি করছে। তো তার আগেই যদি আমাদের কারেন্ট সেটিংটা ক্রস করে যায় তখন আমাদের এই ইনকামারটা ট্রিপ করে।
এখন এই ব্যাকআপ প্রোটেকশনের মাধ্যমে আসলে আমরা এই ইনকামার গুলাকে ট্রিপ দিয়ে থাকি। ইনকামার হোক বা আমার 132 কেভি সাইডের যে ব্রেকার গুলা হোক, যেটাই হোক, এটাকে আমরা ট্রিপ দিয়ে থাকি। ঠিক আছে, এই যে এখানে দেখেন, আপনার ছবিতে বুঝতে পারতেছেন যে প্রথম ছবিতে থ্রু ফল্ট হয়েছে একটা ফিডারে। এখন এই হলুদ চিহ্নিত ব্রেকারটা ফেল করে গেছে, অপারেট করেনি, 33 কেভি ফিডার অপারেট করে নাই। তখন আমার এই যে ট্রান্সফরমারের বুশিং সিটিতে আমি যে ব্যাকআপ প্রোটেকশনটা অ্যাক্টিভেট করে রাখছি। তো তখন যে দেখতেছে যে আমার কারেন্ট ফিট করতেছে আমার, ধরেন এই ব্রেকারটা অপারেট করার কথা ছিল 200 মিলি সেকেন্ডে, তারপরে আমি এইখানে দিয়ে রাখছি যে না, আমার এই ব্রেকারটা অপারেট করবে 600 মিলি সেকেন্ডে। এখন এ অপারেট করতে পারেনি, তো এ 600 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে। যদি দেখে যে না, আমার এই কারেন্ট যাচ্ছে, তখন এই ফাংশন গুলো দিয়ে, এই যে ওভার কারেন্ট হোক বা আর্টফল যেটাই হোক, সেটা দিয়ে এই ব্রেকারটা অপারেট করবে। এই জন্য এর নাম হচ্ছে ব্যাকআপ। অর্থাৎ আমার মেইন প্রোটেকশনটা হচ্ছে ডিফারেন্সিয়াল, আর এর ব্যাকআপ হচ্ছে ওভার কারেন্ট আর্টফল। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের যে ডেল্টা ওয়াই ট্রান্সফরমার, এই ডেল্টা ওয়াই ট্রান্সফরমারের এইচভি সাইডে কখনোই আপনার আর্ট ফল্ট হবে না। এলটি সাইডে যদি কোনো আর্ট ফল্ট হয়, এইচবি তে রিলে কখনোই আর্ট ফল্টে অপারেট করবে না। ঠিক আছে, যদি এইচবি কোনো কারণে আর্ট ফল্টে অপারেট করে এই এলভির ফল্টের কারণে, তখন বুঝতে হবে যে এই রিলের হয়তো কোনো ম্যাল ফাংশন করছে। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন, বা যদি কোনোদিন দেখেন যে এরকম হয়েছে তাহলে ইনফর্ম করবেন। দাদা ওই 5 মিনিটের মধ্যে যদি ওই যে পার্সেন্ট অফ ইম্পিডেন্স ভোল্টেজ এটা যদি একটু সবার উদ্দেশ্যে একটু আচ্ছা আচ্ছা, জাস্টিফাই করে দিতেন সবাই উপকৃত হতো মনে হয়। পার্সেন্টেজ ইম্পিডেন্স। আচ্ছা, আপনারা নেম প্লেট কি দেখতে পারতেছেন? না, এটা শেষ স্টপ দিই, তারপরে দিই আবার। আচ্ছা, এখানে দেখেন পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স, যে ধরেন আমি ট্যাপ 9 মিডিল ট্যাপে আসি, যে 12%। এখন আমরা যখন শর্ট সার্কিট করি, যে আমরা ধরুন এইচভি সাইডে 3 ফেজ সাপ্লাই দিলাম, আর এলভি সাইডে 3টা বুশিং শর্ট করে দিলাম। এখন আমাদের তো একটা কারেন্ট ফ্লো হয়, তো এই কারেন্টটা কি পরিমাণ কারেন্টটা ফ্লো করলে আমরা বুঝবো যে না, আমার এই ট্রান্সফরমারে কোনো সমস্যা নাই, ট্রান্সফরমার স্টেবল আছে, সেটা আমরা এই পার্সেন্টেজ ইম্পিডেন্স থেকে বের করতে পারি। কেমন দেখেন, আমার পার্সেন্টেজ ইম্পিডেন্সটা হচ্ছে পার্সেন্টেজ অফ রেটেড ভোল্টেজ। অর্থাৎ আমার যদি এই এলভি সাইডকে আমি শর্ট করে দিই, এই জিনিসটা হলো এমন, এইচভি সাইডে ধরেন আমার রেটেড ভোল্টেজ 132 কেভি। এখন আর এলভি সাইডের রেটেড কারেন্ট, ধরা যাক আমি 50-75 যদি ট্রান্সফরমার হিসাব করি, তাহলে এলভি সাইডের রেটেড কারেন্ট হচ্ছে 1328 অ্যাম্পিয়ার। তাহলে এর সংজ্ঞাটা এইভাবে হয় যে এই 132 কেভির 12% ভোল্টেজ যদি আমি এইচভি সাইডে অ্যাপ্লাই করি, এবং এলভির উইন্ডিং যদি 3 ফেজ শর্ট সার্কিট হয়, তাহলে আমার এলভিতে রেটেড কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ 1328 অ্যাম্পিয়ার ফ্লো করবে। ঠিক আছে, আমি আবার বলতেছি যে যদি কোনো কারণে এলভি 3 ফেজ শর্ট সার্কিট হয়, তাহলে এলভি সাইডে রেটেড কারেন্ট ফ্লো করার জন্য এইচভি সাইডে রেটেড ভোল্টেজের 12% অ্যাপ্লাই করলেই হবে। এইটা কি বোঝা গেছে মোটামুটি? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা তো এখন 132-এর 12% ভোল্টেজ তো আসলে অনেক, প্রায় 15 বা 16 কেভি, এটা তো আমরা দিতে পারি না। আমরা দিচ্ছি কত, 440 ভোল্ট। ঠিক আছে, তাহলে 12% ভোল্টেজ অ্যাপ্লাই করে যদি 1328 অ্যাম্পিয়ার যায়, তাহলে 440 ভোল্ট অ্যাপ্লাই করলে কত অ্যাম্পিয়ার যাবে, এটা ঐকিক নিয়মে বের করে দেখতে হবে যে আসলে আমার 440 ভোল্ট অ্যাপ্লাই করলে ওই পরিমাণ কারেন্ট যাচ্ছে কিনা। যদি যায় তাহলে বুঝতে হবে যে আমার ট্রান্সফরমারের ইন্টারনাল সবকিছু ঠিক আছে, কোনো রকম ডিফরমেশন হয় নাই। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ইম্পিডেন্সের অ্যাপ্লিকেশন।
যে এটা কি কাজে লাগে। স্যার তাহলে এটার মান মানে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল করবেন, এই যে এই ঘরটা হচ্ছে ফাঁকা থাকে। পরবর্তীতে এটা হয় হাতে লেখা হয় অথবা খোদাই করে লেখা হয়। এটা ট্রান্সফরমারের বাকি নাম্বারগুলোর মতো প্রিন্টেড না। অর্থাৎ ট্রান্সফরমারটা যখন ডিজাইন শেষ করা হয়, পুরো ম্যানুফ্যাকচারিং শেষ, এরপর ট্রান্সফরমারটা যখন টেস্ট করা হয়, সেই টেস্ট করে এই জিনিসটা বের করা হয় যে আসলে অরিজিনালি ইম্পিডেন্সটা কত আসলো। তো এখন আপনার এইটা যত কম হবে, এই ট্রান্সফরমারটা দিয়ে ফল্ট কারেন্ট তত বেশি পরিমাণে যাবে। এখন ম্যানুফ্যাকচারার যদি মনে করে যে না, আমার ট্রান্সফরমারের ফল্ট কারেন্ট নেওয়ার ক্যাপাসিটি আমি বাড়াবো, তখন সে এই মানটা অনেক কমাই দিবে, 8, 9, 10 এরকমই রাখবে। এখন ফল্ট কারেন্ট উইথস্ট্যান্ড করতে গেলে কিন্তু আমার ভিতরে ইনসুলেশন বা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টে অনেক বেশি খরচ করতে হবে। এই জন্য এর একটা লেভেল থাকে বা রেঞ্জ থাকে। সাধারণত দেখবেন যে 10, 11, 12 বা অনেক পুরাতন ট্রান্সফরমার 13, 14 আছে। তো যারা ইন্সপেক্টর আসবেন বা উইটনেস করবেন তারা আসলে কিভাবে বুঝবেন যে ভিতরে শর্ট সার্কিট হয়েছে এই আচ্ছা যদি সার্কিট আচ্ছা যদি টেস্টের ভিতরে ক্ষেত্রে? শর্ট সার্কিট হয়ে যায়, তখন দেখবেন যে আপনার 3 ফেজে, ধরুন আমার 440 সাপ্লাই দিলে একটা 50-75 যে এনার্জি ব্যাকেট ট্রান্সফরমার গুলো আছে, তো সেখানে আপনি যদি 440 সাপ্লাই দেন তাহলে হয়তো কত জানি 17 এম্পিয়ার ফ্লো করে এলভি সাইডে। তো আপনি দেখবেন যে 3 ফেজে আমার সেম এই কারেন্টটাই আছে কিনা। যদি ভিতরে শর্ট সার্কিট হয় তাহলে কখনোই এই 3 ফেজের কারেন্ট সমান হবে না, এই 3 ফেজের কারেন্ট আনব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে। এটা ছাড়া মনে হয় যে যেমন 15-16 কেবি দেওয়ার কথা বা 400 ভোল্ট যেটা দিতে যাচ্ছে, দেওয়ার আগেই সে মনে হয় বেশি কারেন্ট নেওয়া শুরু করে দেবে, তাই না? হতে পারে যদি আমার ইম্পিডেন্সটা কমে যায় শর্ট সার্কিটের কারণে, জি জি জি, ইন্টারটার্ন ফল্ট হয়েছে, ইম্পিডেন্স কমে গেছে, সেটাই সেটাই। সেক্ষেত্রে এটা বেড়ে যাবে, কারেন্ট আনব্যালেন্স হতে পারে। স্যার আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষের আমরা দিকে শেষ যাব। করতে পারি। জি স্যার অনুপম স্যার, আমি হাসান বলছিলাম, ওই একটা প্রশ্ন হাসান, ছিল স্যার। জি হাসান সাহেব বলেন। স্যার ওই যে ইম্পিডেন্স পার্সেন্টেজ ইম্পিডেন্স, এটা কি ওই যে প্যারালাল অপারেশনের সাথে এটা রিলেটেড? হ্যাঁ, একটু যদি বলতেন। হ্যাঁ রিলেটেড আছে, প্যারালাল অপারেশনের সাথে রিলেটেড। কারণ এই ইম্পিডেন্সের উপরে নির্ভর করে এই কোন ট্রান্সফরমারটা কি পরিমাণ লোড নিতে পারবে সেটা আর কি আইডেন্টিফাইড হয়। যে আমি একটা 50-75 আর একটা 25-41 প্যারালাল করে দিলাম, এখন আমার কোন ট্রান্সফরমারটা কত পরিমাণ লোড নিবে এটা এই ইম্পিডেন্স থেকে বের করা হয়। দেখা যাচ্ছে যে আমার লাগাই দিয়ে দিলাম, আমাকে দেখা যাচ্ছে 25-41 ওভারলোড হয়ে গেল, 50-75-এর লোড অনেক কম। তো এইটা এই জি স্যার। ইম্পিডেন্সের উপরে নির্ভর করে। সহজ কথা, ইম্পিডেন্স মানেই তো আসলে কারেন্টকে রেজিস্ট করবে, যার ইম্পিডেন্স বেশি সে কারেন্ট তত বেশি রেজিস্ট করবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, এর একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন দেখে নিতে পারেন। আর কারো কোনো প্রশ্ন জি, না আর কোনো থাকলে আমরা প্রশ্ন এখন থাকলে বলতে পারেন, আমরা শেষ করে দিই আস্তে শেষের আস্তে। দিকে যাব। না থাকলে আমরা শেষের দিকে যাবো আর কি। জি তো আমাদের অতিথি আজকে এসডি সিস্টেম প্রোটেকশন বরিশাল অনুপম স্যারকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং স্যারের অত্যন্ত সুন্দর এবং সাবলীল উপস্থাপনা সবাইকে অত্যন্ত, অনুষ্ঠানটা আজকে অত্যন্ত ফ্রুটফুল করেছে। আর সবাই খুবই এনজয় করেছি আমরা। আহ, আমরা যদি স্যারকে হয়তো এরকম সবসময় পাওয়া যাবে না, যদি অন্তত 2-3 মাস পর বা 4 মাস পরেও যদি আরেকবার এরকম পাই মাঝে মধ্যে, আমাদের মনে হয় আরো ভালো লাগবে। তো সেই প্রত্যাশা রেখে আজকে যারা অডিয়েন্স ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে সেশনটি এখানেই শেষ করছি। আমরা হয়তো নেক্সট আরো একদিন হয়তো অন্য কোনো অতিথি বা নিয়ে এরকম হাজির হব। আমরা কোনো ফিক্সড ডেট এভাবে দিই না। তো স্যারকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাচ্ছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।
আরিফুর ভাই একটা রিকোয়েস্ট করতে চাই, ধন্যবাদ অনুপম বজ্র স্যারের কাছে বেসিক তসলিম ড্রয়িং বলেন। এর উপর একটা ক্লাস চাই। জি 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 বেসিক ড্রয়িং এর উপর অনুপম বজ্র স্যারের একটা ক্লাস যদি আয়োজন করা যায়, ক্লাস শেষ স্যারের হয়েছে কাছে না? রিকোয়েস্ট করতে পারি আমরা। আচ্ছা, তাই না? আমি স্যারকে আপনাদের ক্লাস পক্ষ কি শেষ থেকে হয়েছে? অনুরোধ করে রাখলাম, স্যার এরপরে যদি কখনো হ্যাঁ? স্যার একটু ফ্রি থাকেন, আমাদের একটু ড্রয়িং এর বেসিক একটু ধারণা ক্লাস দেওয়ার শেষ করলে উপরে একটা স্টেশনে আপনার স্যার একটা বের সেশন হয়ে আমাদের যাও। অডিয়েন্সরা চেয়েছেন স্যার। আপনি আচ্ছা যে এরপরে ঠিক আছে, এর কোনো, এটা আপনার কাছে আমরা বের হয়ে টাইম যাও চাবো না, ক্লাস আপনি শেষ হয়ে এমনিতে গেলে। যখন ফ্রি থাকবেন আপনি আমাদের বলবেন যে আরিফ সাহেব এখন আমি একটু ফ্রি আছি, আপনারা চাইলে একটা সেশন নিতে পারেন স্যার। আমরা আর আপনাকে এইভাবে ডিস্টার্ব করতে চাই না যে অমুক দিন নিতে হবে, এরকম আবদার করতে চাই না স্যার। আপনি আচ্ছা সমস্যা নিশ্চিত নাই, বলবেন। ঠিক আছে। আর তসলিম একটা অনুরোধ করছে, সেটা সমস্যা নাই। তসলিমের সাথে আমরা অনেকদিন কাজ করছি, আমাদের আসলে খুবই ভালো সম্পর্ক ছিল, এখনো যেহেতু আছে। আপনার আমার তো মাসে এক দুবার এমনি দেখা হয়, তো আপনি স্যার একটা হ্যাঁ সময় আমাকে একটা ডেট দিয়ে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ। রিকোয়েস্ট আচ্ছা রাখার জন্য। ঠিক আছে। আচ্ছা, ওই আজকে সঞ্চালক জনাব মোহাম্মদ আরিফুর রহমান আমার বরিশালের সদস্য, আসলে তাকে নিয়ে গর্ববোধ করি এরকম একটি আয়োজন করবার জন্য, এবং এরকম একটি স্টাডি গ্রুপ সর্ব ভবিষ্যৎ সফলতা এবং মঙ্গল কামনা করছি। এর মাধ্যমে আমরা যারা প্রকৌশলী আছি, জ্ঞানের যে আদান প্রদান, একটা প্ল্যাটফর্ম, এটা আরো লংজিভিটি হোক, আরো সুন্দরভাবে এটা দিয়ে শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াক, এই প্রত্যাশা থাকলো। ধন্যবাদ জনাব আরিফুর রহমান আপনাকে। জিকো ভাই আপনাকে ধন্যবাদ। আপনারা যারা সিনিয়র আছেন মাঝে মধ্যে অবশ্যই আমাদের এই সেশনগুলো অ্যাটেন্ড করবেন, তাহলে আমরা আরো উৎসাহিত হই। তো যারা অ্যাটেন্ড করেছেন, বিশেষ করে সিনিয়র ভাই অনেক অ্যাটেন্ড করেছেন, নাম ধরে বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, আমি তাই সবার নাম বলতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ।